এসএসসি ২৬ ব্যাচ বায়োলজি পরীক্ষার গ ঘয়ের কমপ্লিট সাজেশন পাবে এই ভিডিওতে। শুধু যে সাজেশনের টপিক বলে দিয়েছি এমন কিন্তু নয়, কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে সেই প্রশ্নের উত্তর করতে হবে সেই সম্পর্কেও কমপ্লিট গাইডলাইন দিয়ে দিয়েছে। কি অবস্থা পোলাপান, কেমন আছো তোমরা? সময় খুব একটা ভালো যাচ্ছে না মনে হয়, যে কারণ সামনেই হইতেছে বায়োলজি পরীক্ষা। আবার একদিক থেকে চিন্তা করলে ভালো যাওয়ারও কথা, কারণ পরীক্ষার বাকি একটাই আছে, সেটা হচ্ছে বায়োলজি পরীক্ষা। মানে দেখা যাচ্ছে লাস্ট পরীক্ষার আগে মাথার মধ্যে খালি হইতেছে জাস্ট এইটাই হইতেছে হচ্ছে ঘুরে যে পরীক্ষা তো শেষ, তোমার হচ্ছে পড়াশোনা পারো বা না পারো, মাথায় এটাই করে কালকে থেকে হচ্ছে পরীক্ষা শেষ। যাই হোক, এটার ফলে আবার অনেকে দেখা যায় পড়াশোনার আগ্রহ হারায় ফেলে, কারণ পরীক্ষা তো শেষ, এইভাবে চলে আসে। যাই হোক, আমাদের হচ্ছে পড়াশোনা করতে হবে। এখন তোমাদের কাছে যে জিনিসটা নিয়ে আজকে চলে আসছে সেটা হচ্ছে গ আর ঘর হচ্ছে সাজেশন ক্লাস। এখন নর্মালি হচ্ছে তোমরা আমাদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করো যে ভাইয়া আমাদেরকে হচ্ছে ওয়ান শট ক্লাস, ঠিক আছে, যেখানে হইতেছে হচ্ছে তোমাদের কিন্তু একটা এমসিকিউ ওয়ান শট ক্লাস হবে, দেওয়া হয়ে গেছে। তো তোমাদের কিন্তু হচ্ছে আরেকটা যেটা তোমরা এক্সপেক্ট করো যে হচ্ছে গ ঘটা ওয়ান শট ক্লাস নিয়ে সলভ করে দিলে ভালো হইতো। কিন্তু ভাইয়া দেখো, এখানে যদি তুমি ম্যাথের কথা চিন্তা করো, ফিজিক্স কেমিস্ট্রি কোনো ম্যাথ বা প্রবলেম সলভের বিষয়টা আসলে থাকে, ওইখানে ধরো সলভ করে তোমাদেরকে দেখানো যায়। বায়োলজির ক্ষেত্রে কি হয়, কতগুলা সিলেক্টেড টপিক থেকে প্রতি বছরই দেখা যায় হচ্ছে তোমার সৃজনশীলের গ ঘয়ে প্রশ্ন আসে, বর্ণনামূলক প্রশ্ন, বর্ণনা লিখতে দেয়, চিত্র লিখতে দেয়। তাই ওই রকম ভাবে ধরো হচ্ছে একটা উদ্দীপকের রহস্যভেদ করে তোমাকে সলভ করে শেখাবো, এত কিছু হচ্ছে আসলে এত রহস্য বায়োলজিতে নেই। বায়োলজি আমার মতো সহজ সরল একটা সাবজেক্ট। এখন এখানে হইতেছে কি হয়, যেটা বললাম একই টপিক থেকে বারবার ঘুরে ফিরে আসে। তাই তোমাদের জন্য যেটা আমরা করছি, ওই আলাদা করে আর হচ্ছে গ ঘয়ের জন্য তোমাদের টাইম নষ্ট করে ওয়ান শট ক্লাস আর হচ্ছে দেয়নি। এর থেকে তোমাদেরকে কিন্তু এটা সাজেশন, গ ঘয়ের সাজেশন শীটটা হচ্ছে তোমরা পাইছোই। এর বাইরেও কিন্তু তোমাদের জন্য হচ্ছে আমরা কি করতেছি ভাই বলো দেখি, এর বাইরেও কিন্তু তোমাদের জন্য হচ্ছে আমরা নিয়ে আসতেছি এই ক্লাসটা। এখন এই ক্লাসটা হচ্ছে কেন গ ঘয়ের এই ওয়ান শট ক্লাস না করে, ঠিক আছে, ডিটেলস এই ওয়ান শট ক্লাস করে টাইমের পর টাইম নষ্ট না করে কেন তুমি হচ্ছে এই সাজেশন ক্লাসটা দেখবা। একে তো বিষয় হইতেছে তুমি সাজেশন ক্লাসটার মধ্যে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। আরেকটা আইডিয়া তোমার এর থেকেও বেশি দরকার, সেটা হইতেছে এই টপিক থেকে কি প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে। দেখো ভাইয়া, এই যে তুমি এখানে দেখো 1 নাম্বার চ্যাপ্টারের প্রশ্নের কথা যদি বলে, 1 নাম্বার চ্যাপ্টারে দেখো মেইনলি 3টা টপিক থেকে গ ঘয়ের প্রশ্ন আসে। সেই 3টা টপিক কি আছে ভাইয়া? দেখো সেই 3টা টপিক আছে যে তোমার 5টা রাজ্যের বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে, মানুষের শ্রেণীবিন্যাসটা পড়তে হবে, আর এখান থেকে হচ্ছে কি দ্বিপদ নামকরণটা পড়তে হবে। 5টা রাজ্যের বৈশিষ্ট্য, মানুষের শ্রেণীবিন্যাস, আর এখান থেকে কি বললাম, দ্বিপদ নামকরণ। এই 3টা জিনিস তোমাকে এখান থেকে ভালো করে হচ্ছে পড়তে হবে। এখন এই 3টে জিনিস থেকে নানাভাবে প্রশ্ন আসতে পারে। স্পেশালি যদি বলি হচ্ছে 5টা রাজ্যের বৈশিষ্ট্য, দেখো তুমি 5টা রাজ্যের বৈশিষ্ট্য থেকে কি আসতে পারে। 5টা রাজ্যের বৈশিষ্ট্য এখানে ধরো হচ্ছে তোমাকে যে 1 নম্বরে যেটা দিতে পারে, যে উদ্দীপকে কোন একটা জীব দিবে, বলবে হচ্ছে মাশরুম এর ছবি আঁকা থাকবে, বা ধরো হচ্ছে গাছের ছবি আঁকা থাকবে, বা ম্যামিবার ছবি আঁকা থাকবে, বলবে যে ছবি নিচে ABCD লেখা থাকবে, তারপর গতে বলবে এ কোন রাজ্যের অন্তর্গত ব্যাখ্যা করো, তো এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে হবে। এটা একটা রকম প্রশ্ন আসতে পারে রাজ্য থেকে, হ্যাঁ, জাস্ট রাজ্যের প্রশ্নগুলো বলতেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো তোমার এখান থেকে হইতেছে হচ্ছে এইগুলো বা ওইটা দিয়ে তোমাকে বলবে বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, এটা একটা হইতে পারে। অন্তর্গত, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে কোন রাজ্যের অন্তর্গত, আর একটা হইতে পারে যে এর বৈশিষ্ট্যগুলো হইতেছে হচ্ছে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে। আবার 2টা রাজ্যের তুলনা আসতে পারে, ঠিক আছে, যে এই রাজ্যের তুলনা লিখো বা পার্থক্য লিখো। তুলনা বলে কিন্তু পার্থক্য, সাদৃশ্য, বৈচিত্র্য দূরে চলে আসে, হ্যাঁ, আর পার্থক্য বলে তো শুধু হচ্ছে তুমি যেগুলো মিল নেই এইগুলো হচ্ছে লিখবা। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে ধরো আসতে পারে যে বলবে যে উদ্দীপকে ধরো 2টা জিনিসের ছবি দেওয়া থাকবে, একটা হচ্ছে মাশরুমের ছবি, একটা হচ্ছে গাছের ছবি। তারপরে হচ্ছে বলবে উদ্দীপকের যে হচ্ছে জীব 2টার মধ্যে কোনটা বেশি উন্নত। এটাও কিন্তু হচ্ছে ধরো কি তোমার এই ইয়া থেকে প্রশ্ন, ঠিক আছে, ওই রাজ্যগুলো থেকে প্রশ্ন। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো আর কি প্রশ্ন আসতে পারে যে হচ্ছে যে এখানে ধরো হচ্ছে কি দেওয়া আছে, যেমন ধরো নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে, এইটারে কেন মনের রাজ্যে রাখা হইলো, কেন এটাকে আমরা প্রতিষ্ঠাতে রাখলাম না, এর যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে দেখো এটা অন্যরকম প্রশ্ন, কেন রে মনেরাতে রাখা হয়েছে এখানে রাখা হয়নি, এটার প্রশ্নের কোয়েশ্চেনের অ্যান্সার অ্যাপ্রোচ হবে কিন্তু হচ্ছে আরেক রকম। কথা বুঝতে পারতেছো? তার মানে আশা করি ভাইয়া তোমরা বুঝতে পারতেছো একই টপিক থেকে আসলে ভাইয়া অনেক রকমের প্রশ্ন হওয়া সম্ভব। তোমরা যখন আমাদের কাছে সাজেশন চাও, তোমরা আসলে শর্ট হয়ে গেছো এই রিলস দেখতে দেখতে, ঠিক আছে, তোমাদের অ্যাটেনশন স্প্যান কমতে, তোমরা খুবই শর্ট চাও। তো শর্ট বললে যে ভাই 3টা টপিক, এই 3টে টপিক এটা কিন্তু হচ্ছে জনসাধারণের সাজেশন হবে, জনসাধারণের প্রিপারেশন হবে, 3টা টপিক ভালো করে পড়বো। কিন্তু যারা একটু হচ্ছে মাথায় বুদ্ধি বেশি, যারা হচ্ছে সিম্পলের মধ্যে সিম্পল এফোর্ট দিয়ে অনেক বেশি আউটপুট পাইতে চাও, তাদের পড়াশোনা করতে হবে হচ্ছে এইভাবে, এই জিনিসগুলো একটু এখান থেকে হচ্ছে খেয়াল রাখতে হবে। কারণ
তোমার প্রশ্নটা কি এর উপর ভিত্তি করে তোমার অ্যান্সারটা কিন্তু চেঞ্জ হবে। সবগুলা জিনিস প্রশ্ন হবে, ভাই কোন টপিক থেকে 5টা রাজ্য, একই জিনিস কিন্তু বইয়ের মধ্যে দেয়া, কিন্তু প্রশ্ন কিভাবে আসতেছে এর উপর ভিত্তি করে তোমার কিন্তু অ্যান্সার বা প্রেজেন্টেশনটা কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে, ঝামেলা হয় এই যে তোমার অ্যান্সার কি হবে, প্রেজেন্টেশন কি হবে, এই জিনিসটা তোমরা সবাই কি করো, 5টা রাজ্য বই যেভাবে সেভাবে পড়ো, তারপর পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন দেখো যে প্রশ্নটা আসছে, তারপর পরীক্ষা হলে গিয়ে চিন্তা করো আচ্ছা প্রশ্ন যদি এইভাবে আসে তাহলে অ্যান্সারটা এইভাবে করবো। পরীক্ষার হলে এমনিতে তো হচ্ছে একটা প্রেশার কাজ করে, ঠিক আছে, পরীক্ষা চলতে একটা প্রেশার কাজ করে, এর মধ্যে মাথা দেখা যায় ঠিক মতো কাজ করতেছে না, এর মধ্যে তোমাদের প্রেজেন্টেশনও ভালো হয় না, গোছানো হয় না, তোমরা দেখা যায় ভুল ভালো এতে অ্যান্সার করো। ঠিক আছে, এই কারণে আজকে তোমাদেরকে হচ্ছে যেটা এখানে করব সবগুলো এইভাবে হচ্ছে টপিক ধরে ধরে এগুলা থেকে হচ্ছে কি কি প্রশ্ন হচ্ছে তোমার আসবে, হ্যাঁ, এগুলো থেকে হচ্ছে তুমি কি কি প্রশ্ন পাবা, কি কি টপিক পাবা, কিভাবে আসবে এবং তোমাদের এটা কিভাবে অ্যান্সার করা উচিত, কোন কোন জায়গাতে তোমরা ভুল করো যে কারণে তোমাদের নাম্বার কাটা যায়, এই জিনিসগুলো তোমাদেরকে আজকে ইনশাআল্লাহ আমি ধরাই দিব। হ্যাঁ, তাইলে চলো এই সাজেশন ক্লাস হচ্ছে আমরা এখান থেকে শুরু করতে। হ্যাঁ, আচ্ছা, তাইলে তুমি এখান থেকে হচ্ছে দেখো আমাদের ফার্স্টে আমাদের হচ্ছে কি প্রশ্ন আসতে পারে এই টপিকগুলো থেকে। আমাদের রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা, তাহলে এখানে বলছে উদ্দীপকে কোন নির্দিষ্ট জীবের বৈশিষ্ট্য উল্লেখ করে সেটি কোন রাজ্যের অন্তর্গত তা ব্যাখ্যা করা। এখন ধরো তাহলে এখানে প্রশ্নগুলো কি হয়, উদ্দীপকে ধরো এখানে বলে যে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, তারপরে ধরো বলবে এক্স এর বৈশিষ্ট্য কি, এক্স এর বৈশিষ্ট্য এখানে লিখবে যে হচ্ছে ওর মধ্যে কি থাকে, কাইটিন থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াইয়ের বৈশিষ্ট্য কি, ওর কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে নির্মিত। তো এগুলো আমি সংক্ষেপে লিখতেছি আর কি, দেখবো হচ্ছে বইয়ের মধ্যে অনেক বড় করে দেওয়া থাকবে, বা এক্স এর এখানে হয়তো হচ্ছে লেখা থাকবে এরকম হচ্ছে মাশরুমের ছবি দেওয়া থাকবে, হ্যাঁ, ওয়াইয়ের এখানে কি, ওয়াইয়ের এখানে হচ্ছে গাছের ছবি দেওয়া থাকবে, এই তো কথা বুঝতে পারছো। তারপরে তোমাকে হচ্ছে বলবে যে হচ্ছে গতে গিয়ে তোমার এরপর চলে আসবে হচ্ছে গতে গিয়ে হইতেছে হচ্ছে বলবে যে দেখো বলছে কোন রাজ্যের অন্তর্গত তা ব্যাখ্যা করো, যে এক্স কোন রাজ্যের অন্তর্গত তা ব্যাখ্যা করো, কোন রাজ্যের অন্তর্গত তা ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এখন ঝামেলা হইতেছে কি ভাইয়া, প্রশ্ন কিন্তু সোজা, যেটা বারবার বলি বায়োলজির একই টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন হয়, প্রশ্ন সোজা থাকে, ঝামেলা হয় তোমাদের অ্যান্সারটা ঠিক মতো লেখা নেই, বিশেষ করে তোমাদের অ্যান্সারের ফার্স্ট লাইনটাই দেখা যায় তোমরা ঠিকঠাক মতো হচ্ছে লিখো না, এবং আলটিমেটলি এই কারণে কি হয় ভাই বলো তো দেখি, এই কারণে তোমরা বড় বড় আড্ডা পাও। ঠিক আছে, কারণ দেখা যায় তুমি এটা ভাই মাথায় রাখবা, তোমার একজন টিচার তোমার কোয়েশ্চেনের ফার্স্ট লাইনটাই কিন্তু হচ্ছে পড়ে, তোমার ফার্স্ট লাইন যদি হচ্ছে আউল ফাউল হয় টিচার কিন্তু বাকি জিনিসপত্র হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে দেখবেও না, কথা বুঝতে পারছো। এবং তোমরা জানো সৃজনশীলের ক খ গ ঘ যেটাই বলো সবগুলোতে একটা জ্ঞানমূলক পার্ট থাকে, এবং জ্ঞানমূলক পার্টটা যদি তুমি ভালো করে অ্যান্সার করতে পারো তাইলে কিন্তু তুমি 1 নম্বর হলেও অ্যাটলিস্ট পাবা। ঝামেলায় তোমরা জ্ঞানমূলক লাইনটাই ঠিক মতো লিখো না, অনেকে লিখোই না। যেমন তোমাকে আমি বলি এই প্রশ্নের অ্যান্সারে অনেকে হচ্ছে কি করবে, এই প্রশ্নের অ্যান্সার ধরো এটা হচ্ছে গতে আসছে, তাহলে গতে প্রশ্নটা কি, এক্স কোন রাজ্যের অন্তর্গত ব্যাখ্যা করো, তাইলে অনেকে হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সারটা লিখবে হচ্ছে এরকম ভাবে যে, যেমন আমরা সবাই কি জানি এক্স কোন রাজ্যের অন্তর্গত, ফানজাই রাজ্যের অন্তর্গত, সবাই হইতেছে এখানে কি চাইছে, ফানজাইয়ের বৈশিষ্ট্য চাইছে, কেউ কেউ অ্যান্সার করে এইভাবে যে নিচে, তোমরা যারা ফানজাইয়ের বৈশিষ্ট্য চাইছে ডিরেক্ট লিখে ফেলো যে নিচে ফানজাই এর বৈশিষ্ট্য দেয়া হলো, নিচে ফানজাইয়ের বৈশিষ্ট্য দেয়া হলো, এইটা কেউ কেউ লিখো। আবার কেউ কেউ লিখে হইতেছে হচ্ছে এইভাবে যে এক্স ফানজাই রাজ্যের অন্তর্গত, নিচে বৈশিষ্ট্য দেয়া হলো, শেষ। কিন্তু তুমি যদি এভাবে লিখো তুমি নাম্বার হচ্ছে পাবা না, বা টিচারের কাছে তোমার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। কারণ ভাইয়া দেখো তোমাকে কিন্তু এখানে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে এক্স জিনিসটা হচ্ছে কি, ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে কি ভাই এক্স জিনিসটা কি, যদি ছবি দেওয়া থাকে তাইলে তোমাকে এখানে হচ্ছে বলতে হবে কি, তোমাকে বলতে হবে যে এক্স হলো মাশরুম বলতে পারো, বা তুমি কি বলতে পারো এক্স হলো ছত্রাক, যদি হচ্ছে মাশরুম না থাকে, মাশরুম ছবি না থাকে, জাস্ট কাইটিন যেহেতু বৈশিষ্ট্য, কাইটিন নির্মিত কোষ প্রাচীর, তাহলে তুমি এখানে কি বলবে এক্স হলো ছত্রাক যা ফানজাই রাজ্যের অন্তর্গত।
এক্স হলো ছত্রাক যা ফানজাই রাজ্যের অন্তর্গত। কথা বুঝতে পারছো? তাহলে এইটা যদি লিখো তাহলে তোমার অ্যান্সার কারেক্ট হবে, কিন্তু এইগুলো লিখলে তোমার কিন্তু অ্যান্সার কারেক্ট হবে না। কথা বুঝতে পারছো? তাহলে এই কারণে সৃজনশীলের গ বলো বা ঘ বলো বা খ বলো, যেটাই বলো, তোমার ফার্স্ট লাইনটা কেমন হয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা দেখা যায় ফার্স্ট লাইনটি ঠিকঠাক মতো লিখো না। হ্যাঁ, তাহলে দেখো এটা কোন রাজ্যের অন্তর্গত এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে ফার্স্টে বলতে হবে অমুক রাজ্যের অন্তর্গত, তারপরে হচ্ছে যে নিচে ওই রাজ্যের বৈশিষ্ট্য বলবা, নিচে ওই রাজ্যের বৈশিষ্ট্য দেওয়া হলো, তারপর বলবা এক্স এর মধ্যে হইতেছে ওই বৈশিষ্ট্যগুলো হচ্ছে পাওয়া যায়, তাই হচ্ছে সে এই রাজ্যের অন্তর্গত। শেষ। ঠিক আছে, এতটুকুই, আর কিছু এরকম ভাবে নাই। আচ্ছা, তারপরে দেখো দ্বিপদ নামকরণের কথা এখানে বলছে। তাহলে দ্বিপদ নামকরণের থেকে হচ্ছে কি লাগবে? দ্বিপদ নামকরণ থেকে হচ্ছে তুমি ওই নামকরণের যে নিয়মগুলো, জাস্ট পয়েন্টগুলো হচ্ছে পড়বা। দেখো বই অনেক ডিটেলস অনেক কিছু লিখবে, মেইন কিওয়ার্ডস গুলো হচ্ছে পড়বে, জাস্ট পয়েন্টগুলো হচ্ছে পড়বা যে দ্বিপদ নামকরণে কি কি নিয়ম আছে আর ওই পয়েন্টগুলো। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলো আমরা যদি হচ্ছে চলে যাই যে নির্দিষ্ট জীবের শ্রেণীবিন্যাস। কোনো পরিচিত জীবের শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে মানুষের এই শ্রেণীবিন্যাসটা কিন্তু ভাই তোমার পরীক্ষাতে অবশ্যই আসবে। এবং এই শ্রেণীবিন্যাস লিখতে গিয়ে তোমরা অবশ্যই যে ভুলটা হচ্ছে করবা সেটা হইতেছে তোমরা দেখা যায় এইভাবে লিখো আর কি। তোমরা দেখা যায় কিংডমটা লিখো হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি লিখো, ফাইলামটা লিখো হইতেছে এরকম ভাবে। তারপরে দেখা যায় ক্লাস লিখো এখানে, তারপরে ফ্যামিলি লিখো এখানে। তো এইভাবে হচ্ছে তোমরা নিচে লিখো যে মানুষ হইতেছে কোন কিংডমের আন্ডারে? অ্যানিমেলিয়া। কেন অ্যানিমেলিয়া? তারপরে ব্র্যাকেট বা কোলন দিয়ে লিখো যে অ্যানিমেলিয়ার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, মানুষের মধ্যেও এই বৈশিষ্ট্য থাকে, তাই একে হচ্ছে আমরা কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে রাখি। জিনিসগুলো যদি এভাবে লিখো তাইলে কিন্তু তুমি হচ্ছে আন্ডা বাবা ভাইয়া। ঠিক আছে, জিনিসগুলো এভাবে লিখলে তুমি আন্ডা বাবা। তোমাকে এগুলো হচ্ছে কীভাবে লিখতে হবে? এই যে কিংডম আছে, ঠিক আছে, এই যে কিংডম আছে এখান থেকে এই যে ফাইলামগুলো এটা কি করতে হবে? একটু এই সাইডে নিতে হবে, তাই না? তারপরে ধরো ক্লাস যেটা আছে এটা আরেকটু এই সাইডে নিতে হবে, অর্ডার যেটা আছে এটা আরেকটু এই সাইডে নিতে হবে, ফ্যামিলি যেটা আছে ওটা আরেকটু এই সাইডে নিতে হবে। মানে একটু করে ডান পাশে আসতে হবে, একটু করে কি করতে হবে? ডান পাশে আসতে হবে। এবং যদি তুমি এই হচ্ছে সিরিয়ালটা ফলো না করো, এই নিয়মটা ফলো না করো, তাহলে অনেক টিচারই হচ্ছে কি করে, খাতা কেটে দেয়। তাহলে ভাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, লেখার সময় আস্তে আস্তে ডান পাশে আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে আসো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ও লক্ষ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ও লক্ষ্য দেখবা তোমাদের বইয়ে ছোট্ট একটা প্যারা আছে, জাস্ট একটা পেজে 4 ভাগের 1 ভাগের সাইজের সমান আর কি, ছোট্ট একটা প্যারা আছে। ওই প্যারাটা তুমি ভালো করে পড়বে। এখানে শ্রেণীবিন্যাসের লক্ষ্য উদ্দেশ্য অনেক কিছু দেয়া আছে, জাস্ট ওই কথাগুলো কি প্যারা করে দেয়া আছে, একটা প্যারা। তুমি যেটা কি করবে, তুমি হচ্ছে এটা পয়েন্ট করে লিখবা, ঠিক আছে? জাস্ট ওটা হচ্ছে প্যারা করে দেয়া আছে, তুমি এটা কি করবা, তুমি ওইটাকে জাস্ট পয়েন্ট আকারে লিখবা। হ্যাঁ, দেখবা হচ্ছে ছোট করে কতগুলো পয়েন্টে হচ্ছে আমরা লিখবো। আচ্ছা, এরপরে চলে আসো জীবের বাহ্যিক গঠন ও বৈশিষ্ট্য বর্ণনা। তাহলে ধরো হচ্ছে ওইখানে কি বলছিলাম যে উদ্দীপকে কোনো বর্ণনা দিবে, অথবা উদ্দীপকে কি করতে পারে, ওই চিত্র দিয়েও বলতে পারে এর বৈশিষ্ট্য লিখো। দেখো আগের কোয়েশ্চেন কিন্তু এটা ছিল যে আমাদের হচ্ছে তোমার সে কোন রাজ্যের অন্তর্গত সেটা ব্যাখ্যা করো। এবং হচ্ছে চিত্রে দেখা যাবে হচ্ছে বর্ণনা দিবে অথবা ছবি দিবে, দিয়ে বলবো ওইটার বৈশিষ্ট্য লিখাও। তাহলে ওইটার বৈশিষ্ট্যগুলো কি, তোমার হচ্ছে ওই রাজ্যের বৈশিষ্ট্যগুলো তোর বৈশিষ্ট্য। তাহলে ধরো তোমাকে ওই অ্যাপ্রোচে যেতে হবে। ধরো তোমার এখানে হচ্ছে কি দিছে, ধরো তোমার এখানে হচ্ছে কিসের ছবি দিছে, ধরো তোমার এখানে হচ্ছে এরকম একটা ব্যাকটেরিয়ার ছবি দিছে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার এরকম ভাবে হচ্ছে ছবি দিয়ে দিল। ওকে, তারপরে বলবে যে এর বৈশিষ্ট্যগুলো লিখো। তখন তোমাকে বলতে হবে যে চিত্র এ হলো ব্যাকটেরিয়া যা মনের রাজ্যের অন্তর্গত, নিচের বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো। তাহলে তুমি যখন বলতেছো চিত্র এ, এটাও কিন্তু আইডেন্টিফাই করে দিলে এটা একটা ব্যাকটেরিয়া, চিত্র এ ব্যাকটেরিয়া। তারপরে তুমি কি জানো কোনটা কোয়েশ্চেন কি ছিল, এটা কোন রাজ্যের অন্তর্গত? মনেরা। তাহলে তোমাকে এটা বলতে চিত্র এ একটা ব্যাকটেরিয়া যা মনের রাজ্যের অন্তর্গত, এই তো শেষ। তারপরে নিচে এটা কি করা হলো, এর বৈশিষ্ট্য দেওয়া হলো। তুমি যখন বলছো নিচের বৈশিষ্ট্য, তখন তুমি সুন্দরভাবে এই জিনিসটা ঘুরে গেছো যে তুমি কি হচ্ছে চিত্র এর বৈশিষ্ট্য বলতেছো নাকি মনের বৈশিষ্ট্য বলতেছো, কিন্তু দুইটা ঘুরে ফিরে তো একই। তাহলে তখন কিন্তু আর টিচার তোমার ধরার কোনো জায়গা পাবে না, তুমি হচ্ছে ফুল মার্কস পেয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে এই যে বায়োলজি হচ্ছে কি তোমার হচ্ছে সায়েন্সের সাবজেক্ট আর বাংলারও কিছু এখানে প্রভাব আছে, তো তোমার হচ্ছে ভাষার দিকে একটু হচ্ছে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য লক্ষ্য গেল, যে বাহ্যিক গঠন ও বৈশিষ্ট্য, এই জিনিসগুলো এখান থেকে হচ্ছে গেল। এরপর চলো আমরা চলে যাই হইতেছে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হইতেছে দুইটা রাজ্যের তুলনামূলক আলোচনা। সেটা হলো দুইটা রাজ্যের তুলনামূলক আলোচনা। হ্যাঁ, তাহলে দুইটা রাজ্যের তুলনামূলক আলোচনার মধ্যে যদি হচ্ছে যাও, তাহলে তোমার এখান থেকে হচ্ছে কি খেয়াল রাখতে হবে যে
নর্মালি দেখা যায় মোনেরার প্রোটিস্টা বেশি আছে, ফানজাই প্লান্টি বেশি আসে, আর কি বেশি আসে প্রোটিস্টা অ্যানিমিলিয়া বেশি আসে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে দেখা যায় সবচেয়ে বেশি আসে, এছাড়া হচ্ছে প্লান্টি অ্যানিমিলিয়া এরকম হাবিজাবিও আসতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো তুলনামূলক আলোচনা হচ্ছে তুমি কিভাবে করবা, এগুলার কোনটার কোষ প্রাচীর কীরকম, ঠিক আছে, কে কে একা থাকে বা থাকে না, কি কলোনি তৈরি করে, কে কি খায়, ঠিক আছে, সব কিছু যদি তুমি তুলনা করো তাইলে হচ্ছে একটা মোটামুটি একটা ভালো আনসার পেয়ে যাবা। এবং যদি তুমি হচ্ছে তুলনা করতে একটু প্যারা খাও, যেতে তো কেমনি তুলনা করবো বৈশ্য তো মিলে না, তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাসটা হচ্ছে দেখে নিতে পারো। ওই ক্লাসের ক্লাস নোট আমরা সুন্দর করে এভাবে প্রত্যেকটা একই ধরনের পয়েন্ট ধরে 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 পড়াইছি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যেটা হবে, ওই ক্লাস নোটটা দেখলে তোমার হচ্ছে দেখা যাবে এই 5 রাজ্যের বৈশিষ্ট্য সবগুলো তো মনে থাকবে, তো থাকবে, আবার হচ্ছে যে তুলনা যেটা আছে এই তুলনাটাও এখানে খুব সুন্দরভাবে হচ্ছে তুমি লিখতে পারো, যেভাবে আসো তুমি তুলনা লিখতে পারবা, ঠিক আছে। তারপর চলে আসো যে আমাদের উন্নত বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখন এই জায়গার অন্যতম একটা কমন কোয়েশ্চেন হলো, যে একটু আগে তোমাকে দেখাইলাম না যে ফানজাই আছে আর হচ্ছে প্লান্টিও আছে, এরকম হচ্ছে তোমার দুইটা জীব নিবে, দুইটা জীব নিয়ে বলবে এই দুইটা জীবের মধ্যে উন্নতকে। এখন অবভিয়াসলি তোমার মাথায় রাখতে হবে যে হচ্ছে একদম শুরুর দিকে, মানে সামনের দিকে হচ্ছে যে জগতের হচ্ছে অবস্থান সেটা হচ্ছে বেশি উন্নত। তাহলে মনে থেকে প্রতিষ্ঠা বেশি উন্নত, প্রতিষ্ঠা থেকে ফানজাই, ফানজাই থেকে প্লান্টি, প্লান্টি থেকে হচ্ছে অ্যানিমিলিয়া। কথা বুঝতে পারতেছো? তো তোমাকে হচ্ছে এইভাবেই হচ্ছে আগানো লাগবে। এখন তুমি হইতেছে ধরো একটার থেকে আরেকটারে উন্নত বেশি বলার হচ্ছে সুযোগ নাও পাইতে পারো, কিন্তু এরপরেও বলতে হবে, এইভাবেই হচ্ছে আর কি চলতেছে, ঠিক আছে। যেমন ধরো আমি যদি হচ্ছে বলি, তুমি এভাবে চিন্তাই করতে পারো যে ঠিক আছে মনের যেগুলো এগুলো তো হচ্ছে আদিকোষী এককোষী, আবার প্রতিষ্ঠাগুলো এগুলো প্রকৃতকোষী, ঠিক আছে, কিন্তু এগুলো তো এককোষী, ঠিক আছে। তো এইভাবে তুমি হচ্ছে চিন্তা ভাবনা যদি করো তাহলে কি আর একটা ডিফারেন্স, তেমন কিন্তু ডিফারেন্স নাই। তো তোমাকে অবশ্যই যেটা হচ্ছে করতে হবে সেটা হইতেছে কি, যে কিংডমটা সামনের দিকে আছে ওটার জীবটারে তোমার কি বলতে হবে, বেশি উন্নত বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে দুইটা জীবের মধ্যে কোনটা বেশি উন্নত, তাহলে এটা কি করবে, দুইটা জীব যদি দেওয়া থাকে এক্স আর ওয়াই, ফার্স্ট এক্স আর ওয়াই আইডেন্টিফাই করবে। আচ্ছা, এখানে এক্স ও ওয়াই, এখানে হচ্ছে অমুক আর অমুক, অমুক আর অমুক রাজ্যের, ঠিক আছে। তাইলে নিচে কোনটা বেশি উন্নত, তারপর এটা হচ্ছে তুলনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুটোর মধ্যে তুলনা করবা, যে জাস্ট বলবে এর এইটা আছে ওইটা নাই, বংশ অনেক কিছু লিখবা, লিখে জাস্ট তোমার যেটা রায় আগের থেকে ঠিক ওটাই হচ্ছে দিয়ে দিবা, যে অমুক বেশি উন্নত, যে সামনের দিকে থাকবে সে বেশি উন্নত। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো উন্নত বৈশিষ্ট্য বিশ্লেষণ এটাও কিন্তু এখান থেকে হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে আসো রাজ্য পরিবর্তনের যৌক্তিকতা। তাহলে ধরো এটাও কিন্তু যেটা বললাম কমন প্রশ্ন, যে কেন তুমি অমুকরে অমুক রাজ্যে হচ্ছে রাখতেছো, কেন মনেরা ব্যাকটেরিয়াকে মনে রাখতে রাখতেছো, ঠিক আছে, কেন হইতেছে হচ্ছে ইস্টকে তুমি ফানজাই রাখতেছো, এইরকম ধরো হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে। তাহলে ওটার হচ্ছে অ্যান্সার তুমি কি দিবা, ধরো তোমার এটা প্রশ্ন আসলো কেন ইস্টকে ফানজাই রাখতেছো, তাহলে তখন তুমি ওটার অ্যান্সার দিবে হইতেছে হচ্ছে এভাবে, যে ইস্টের যাবতীয় বৈশিষ্ট্য ফানজাই রাজ্যের সাথে মিল থাকে, একে হচ্ছে কি করা হয়েছে, ফানজাই অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে তুমি হচ্ছে লিখবা যে নিচে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো, তারপর এখানে বৈশিষ্ট্যগুলো লিখবা, লিখে তারপরে হচ্ছে তুমি কি বলবা, যে উপরের বৈশিষ্ট্যগুলোর সাথে ইস্টের বৈশিষ্ট্যর মিল থাকায় ইস্টকে হচ্ছে কি বলে দিচ্ছে, ফানজাই রাজ্য বলে দিচ্ছে। কথা বুঝছো? তাইলে দেখো ফার্স্টে তুমি জ্ঞানমূলক এটা স্বীকার করে ফেললা যে ঠিক আছে বৈশিষ্ট্য মিল আছে দেখে এটা হচ্ছে স্থান দিয়েছে। পরে কি করলো, বৈশিষ্ট্যগুলো লিখে ফেললা, রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখবে, এরপরে বলবা যে ইস্টের মধ্যে ওই ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো মিল আছে, তাই হইলো। কথা বুঝতে পারতেছো? তো এইভাবে হচ্ছে তুমি হচ্ছে লিখে দিবা। হ্যাঁ, তাহলে এটা এখান থেকে হচ্ছে গেল। তারপর হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যার প্রয়োজনীয়তা মূল্যায়ন, যে গুরুত্বর মধ্যে হচ্ছে চলে আসে আর কি। এখানে যে হচ্ছে তুমি যে হচ্ছে গুরুত্বের কথা বলছো, এখানেই আসলে কথাটা চলে আসে। হ্যাঁ, আচ্ছা, চ্যাপ্টার 2-তে যদি আসো, দেখো চ্যাপ্টার 2 এর ইম্পর্টেন্ট টপিকগুলো যদি হচ্ছে বলি, শুরুতে থাকে আসে হচ্ছে ধরো কোষ প্রাচীর থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। এর বাইরেও হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে কমন টপিক সৃজনশীলের জন্য। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, এরপরে বলা যায় নিউক্লিয়াস আছে। এছাড়া দেখা যায় উদ্ভিদ টিস্যু থেকে সরল টিস্যু, জটিল টিস্যু দুইটাই ধরো মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সরল টিস্যু থেকে ধরো হচ্ছে সব কিছুই পড়তে হয়, জটিল টিস্যু থেকে মেইনলি হইতেছে কি পড়বা তুমি, জটিল টিস্যু থেকে মেইনলি হচ্ছে ট্রাকিট পড়তে হবে, আর হচ্ছে ভ্যাসেল পড়তে হবে, আর হচ্ছে তোমাকে পড়তে হবে সিফ কোষ পড়তে হবে, আর হচ্ছে সঙ্গী কোষ পড়তে হবে, সিফ কোষ আর সঙ্গী কোষ। হ্যাঁ, তো এই হইতেছে হচ্ছে তোমার মেইন কোষগুলো, এই কয়েকটা পড়লেই হয়। তারপর হচ্ছে যদি প্রাণী টিস্যুতে আসি, আবরণী কলা থেকে নর্মালি দেখা যায় হচ্ছে সৃজনশীলের ঘ তেমন কিছু একটা আসে না। যোজক কলা থেকেও তোমাদের বইয়ে তেমন কিছু নেই, কারণ তোমাদের বইয়ে যোজক কলা নিয়ে আলাদা দুটো চ্যাপ্টারই আছে, যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। তো তারপর হাড্ডি গুড্ডি এগুলো হচ্ছে আলাদা চ্যাপ্টারই আছে, তো এগুলো এখানে আর নাই। ঠিক আছে, এর বাইরে তোমার এখান থেকে হচ্ছে কি আসে, পেশি টিস্যু, যেটা তোমাদের আর কোথাও নেই, এখানে মোটামুটি বলা আছে। এগুলোর চিত্র সহ হচ্ছে পড়তে হয়। আর হচ্ছে স্নায়ু টিস্যু বলতে হচ্ছে কি নিউরনের ছবিটা তোমার এখান থেকে হচ্ছে পড়তে হয়। তো এই হইতেছে হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো। হ্যাঁ,
সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলা। এখন এই টপিকগুলো থেকে তোমার হচ্ছে কিভাবে কি প্রশ্ন আসবে, এখান থেকে ফার্স্টে যদি হচ্ছে আমরা দেখি উদ্ভিদ টিস্যু থেকে কি আসতে পারে, যে তোমাকে যেগুলো হচ্ছে বললাম যে সরল টিস্যু থেকে দেখা যায় হচ্ছে তোমার ওই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এদের বৈশিষ্ট্য আসতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি আর কি। উদ্ভিদ টিস্যু থেকেও দেখা যায় নর্মালি এত বেশি প্রশ্ন আসে না, জানোই তো এই চ্যাপ্টারের মেইন টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। তো এরপর এটা হচ্ছে দেখে রাখবে আর কি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এবং যারা এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা পড়া নিয়ে হচ্ছে অনেক প্যারা খাও, তারা যেটা করবা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে চলে যাবা, ওইখানে দেখবা আমরা এই চ্যাপ্টারটার খুবই ডিটেলস হচ্ছে তোমাদেরকে হচ্ছে পড়ায় দিছি সব কিছু। দেখবা সুন্দর করে কলাম করে করে তোমাদেরকে কম্পেয়ার করে পড়াইছি, দেখবা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা তোমার কাছে একদম ডাল ভাত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর চলে আসি জটিল টিস্যু। জটিল টিস্যু থেকে কি বললাম তোমাকে ভাইয়া, জাইলেম থেকে ট্রাকিড আর ভেসেল, আর ফ্লোয়েম থেকে কি সিভ কোষ, সঙ্গী কোষ, এই কয়েকটা জিনিস তোমাকে পড়তে হবে। এগুলো থেকে কি আসবে মেইনলি ভাইয়া, তোমাদের হচ্ছে বৈশিষ্ট্য আসবে আর কাজ আসবে। বৈশিষ্ট্য আসবে আর কাজ আসে, মেইনলি তোমার বৈশিষ্ট্যগুলোই হচ্ছে দেখা যায় মানে গঠনটাই আর কি তোমার পরীক্ষাতে বেশি আসে, এবং গঠন কিভাবে কি মনে রাখবা সব কিন্তু তোমাদেরকে এখানে শেখানো আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ধরো এখান থেকে এটা হয়ে গেল। তারপর হচ্ছে কোষ অঙ্গাণুর গঠন, কি বলছি, তিনটা মেইনলি তোমার পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার হচ্ছে গঠন পড়তে হবে, এর চিত্র আঁকা শিখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস্টিড, এর গঠন পড়তে হবে, এর চিত্র আঁকা শিখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে নিউক্লিয়াসটাও মাঝে মধ্যে চলে আসে, তাহলে এর গঠন আঁকতে হবে, মানে গঠনটাও তোমার শিখতে হবে, চিত্র আঁকাটাও শিখতে হবে। হ্যাঁ, চিত্র আঁকার জন্য কি বললাম, আমাদের হচ্ছে ওয়ান শট ক্লাস আছে চিত্র আঁকার, এখানে কিন্তু সবগুলো চিত্র আঁকা তোমাদেরকে শিখিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাই হচ্ছে এখানে যে হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে প্রাণী টিস্যু থেকে হচ্ছে কি আসবে। আগেরগুলো তো ছিল উদ্ভিদ টিস্যু আর হচ্ছে কোষীয় অঙ্গাণু। প্রাণী টিস্যু আর কোষীয় অঙ্গাণু থেকে কি বলছিলাম, যে কোষ প্রাচীরটা পারলে একটু দেখে রাখবা। কোষ প্রাচীর থেকেও দেখা যায় মাঝে মধ্যে হচ্ছে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপর চলো এখান থেকে চলে আসি প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু থেকে যেটা বলছি যে আবরণী কলা থেকে পরীক্ষায় দেখা যায় খুব একটা প্রশ্ন আসে না, একটু কম আসে, মাঝে মধ্যে আসতেও পারে। তবে দেখা যায় বেশি আসতে পারে হচ্ছে কি নিউরন, নিউরনের চিত্রটা হচ্ছে তোমাকে শিখতে হবে এবং বর্ণনাটা শিখতে হবে। নিউরন হচ্ছে একদম সোজা জিনিস। আর হচ্ছে পেশি, তাহলে পেশির মধ্যে আসলে ভাই কি থাকে বলো তো, তিন প্রকারের পেশি আছে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর কি আছে এখানে দেখো হৃৎপেশি। ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশি, এই তিন প্রকার পেশির হচ্ছে তোমার বৈশিষ্ট্য জানতে হবে, এদের চিত্র আঁকা শিখতে হবে, এবং অবশ্যই এদের তোমার তুলনাটা জানতে হবে, ঠিক আছে। তিন প্রকার পেশির বৈশিষ্ট্য, চিত্র আর হচ্ছে কি ভাই তুলনা, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে এখান থেকে জেনে নিতে হবে। তারপরে দেখো এই যে বললাম যে হচ্ছে কোষ প্রাচীর, এই যে ওইখানে লিখেছিলাম যে এখানে দেখো দেয়া আছে কোষ প্রাচীর আর হচ্ছে সেন্ট্রোজোম, ঠিক আছে। তোমার কোষ প্রাচীরটা সম্পর্কে একটু ভালো করে পড়তে হবে, এই হলো হচ্ছে কথা। মাঝে মধ্যে এই সেন্ট্রোজোম আসছিল, এই জন্য এখানে চলে আসছে আর কি। এগুলো ছিল তোমার হচ্ছে প্রয়োগ হিসেবে আসতে পারে। এখন যদি বলি উচ্চতর দক্ষতাতে হচ্ছে কি আসে, তো এইখানে দেখা যায় একটু আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন চলে আসে। বলো না পোলাপান, তোমাদেরকে বলি যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড গুরুত্বপূর্ণ তোমরা পড়ো, দেখা যায় একটু বাইরে থেকে কোয়েশ্চেন আসছে, তখন দেখা যায় তোমরা পারো না। যেমন ধরো এই যে এই প্রশ্নটাই ধরো যদি হচ্ছে আসে যে কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, কেন মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, এটা হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে পারতে হবে। হ্যাঁ, তাহলে ধরো এটা কিন্তু তোমাদের বইয়ে মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়েই বেশি কথা, এটা কিন্তু তেমন কথা বলা নেই। তাহলে তোমাকে কিন্তু এটা বাসা থেকেই এটা কিন্তু প্ল্যান করে যাইতে হবে যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এখন ভাই দেখো এটা আসছেই ঘটে, এখন ধরো তুমি তো আর এখানে গঠন চাই না, গঠন তো লিখতে পারবে না, তাহলে তোমাকে এখানে ফার্স্টে কি বলতে হবে যে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সমাজ শোষণে সবচেয়ে বেশি শক্তি হয় বলে এটা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। তাহলে এটা তো ধরো সৃজনশীলের জ্ঞানমূলক গেল। তারপরে চললো যে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে ওই যে পরের দুইটা প্যারা যেগুলো লিখবো, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, ঠিক আছে, অনুধাবন, এগুলোতে কি কি লিখবো। ধরো হচ্ছে এরপরে আমরা সুন্দর করে, যেহেতু আমার এখানে এই চ্যাপ্টার থেকে মাইটোকন্ড্রিয়া থেকে লিখার তেমন কিছু নাই, তাহলে আমার কোথায় চলে যেতে হবে, আমার চলে যেতে হবে শ্বসনে। তাহলে তোমার এখানে বলতে হবে যে সবাত শ্বসনে কি হয়, অক্সিজেনের সহায়তায় গ্লুকোজ হচ্ছে সম্পূর্ণভাবে জারিত হয়ে কি হয়, তোমার হচ্ছে আটটি এটিপি তৈরি করে। সহজ শ্বসনের ধাপ হচ্ছে চারটা। তারপরে যদি তুমি কি কি বলবে, যে প্রথম এই যে ধাপগুলো নাম হলো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, তারপরে কি আছে তোমার এখানে আছে হচ্ছে ক্রেবস চক্র, আর হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে থেকে তোমাকে বলতে হবে, এর মধ্যে থেকে শুধু প্রথম এবং এদের কোন ধাপে কতগুলো এটিপি তৈরি এটাও বলতে হবে, যে হচ্ছে গ্লাইকোলাইসিস এতগুলো এটিপি হয়, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র কোনটাতে কতটা এটিপি তৈরি হয়, এগুলো বলতে হবে। তারপর তোমাকে বলতে হবে যে গ্লাইকোলাইসিস ধাপে দেখা যায় হচ্ছে কি, ঠিক আছে, গ্লাইকোলাইসিস ধাপে তোমার হচ্ছে হয় সাইটোপ্লাজমে, আর বাকি যত ধাপ আছে সবগুলো হতে হয় মাইটোকন্ড্রিয়া।
তার মানে বলা যায় যে হচ্ছে কি, যে মাইটোকন্ড্রিয়াতেই সবচেয়ে বেশি এটিপি তৈরি হয়। এরপর তুমি চাইলে হইতেছে কি করতে পারো, যে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে কি নিয়ে তৈরি করে, একটা আরেকটা প্যারা করে তুমি বলতে পারবা যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে হচ্ছে ভাঁজ হওয়া যে স্তরটা দেখা যায় তাকে কি বলে, ক্রিস্টি। ক্রিস্টির গায়ে অক্সিজম লেগে থাকে। এই অক্সিজমে থাকা উৎসেচক বা এনজাইম যেগুলো আছে, এই এনজাইমগুলোর সহায়তায় কি হয় বলতো দেখি, এই যে এত এত এটিপি তৈরি হয়। ঠিক আছে, এই এটিপি তৈরি হয় সালোক শ্বসনের বাকি ধাপগুলো এই কারণেই এখানেই হয়ে থাকে। এগুলো বললা, তাহলে এরপরে তুমি লাস্টে কি বলে দিবা 4 নাম্বার প্যারাতে এসে। অতএব উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে মাইটোকন্ড্রিয়া থেকে যেহেতু মাইটোকন্ড্রিয়াতে সবাত শ্বসনে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, তাই একে পাওয়ার হাউস সেল বলে। কথা বুঝতে পারছো ভাইয়া? তো তুমি দেখো, তুমি যদি হচ্ছে পরীক্ষার হলে যাও এবং এই প্রশ্নটা দেখো যে মাইটোকন্ড্রিয়া কেন পাওয়ার হাউস সেল বলে ঘতে চলে আসছে, তখন কিন্তু তোমাদের মাথা গরম হয়ে যাবে যে ভাই আমি কি লিখবো, এটা তো ক্ষয়ের জন্য পড়ছি, তাহলে ঘতে এগুলো কি লিখবো। তাহলে ঘতে যদি আসে তাহলে দেখো, দেখতে পেরেছো ঘতে আসে, তো এই কারণে এই কোয়েশ্চেনগুলো দেখতে হবে কি কোয়েশ্চেনটা আসে, কোন টপিক থেকে কি কোয়েশ্চেনটা আসে, কিভাবে আসে এবং কিভাবে তুমি অ্যান্সার করবা। তাহলে তোমাকে এখন আমি যেভাবে শিখিয়ে দিলাম এবার যদি তুমি অ্যান্সার করো মোটামুটি একটা ভালো মার্কসই পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা, তারপর চলো আমরা চলে যাই হচ্ছে এই জায়গাতে, খাদ্য তৈরিতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ভূমিকা। দেখো ভাইয়া, এই জিনিসটাও কিন্তু হচ্ছে কি, তোমার কিন্তু ইয়াতে হচ্ছে নাই, তোমাদের বই ডিরেক্টলি দেয়া নাই। তাহলে এটা তোমাকে সুন্দর করে গুছিয়ে অ্যান্সার করতে হবে। ফার্স্ট হচ্ছে খাদ্য তৈরিতে, তাহলে তোমাকে হচ্ছে এখন এখানে সুন্দর করে খাদ্য তৈরিতে হচ্ছে প্লাস্টিকের ভূমিকা এখানে সুন্দর করে হচ্ছে তোমাকে হচ্ছে বলতে হবে। যেখানে ক্লোরোপ্লাস্ট কি করে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার আহ সালোক সংশ্লেষণ হচ্ছে সহায়তা করে। তাহলে যে খাদ্য তৈরিতে ভূমিকার কথা হচ্ছে তোমাকে এখানে বলতে হবে। এখন তুমি হচ্ছে তারপর তোমাকে হচ্ছে বলতে হবে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কেনই হইতেছে সালোক সংশ্লেষণ হয়, কারণ এটার মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কি করতে পারে, সূর্যের আলোর থেকে শক্তিটা, এই যে আবার 4 নম্বর চ্যাপ্টারের পড়াশোনা এখানে চলে আসতেছে, সূর্যের আলোর থেকে ফোটন থেকে শক্তিটা গ্রহণ করতে পারে এবং ওই শক্তিকে কাজে লাগায় সে কি করে, সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে তোমার কি করে, শর্করা তৈরি করে। তাই খাদ্য তৈরিতে হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের একটা বড়সড় ভূমিকা আছে। এরপর চলে আসে পরিবেশের ভারসাম্য রক্ষা। তারপর তুমি সালোক সংশ্লেষণ বিক্রিয়া লিখে ফেললা, তাহলে বিক্রিয়ার মধ্যে তুমি হচ্ছে কি দেখতে পাবা, যে এই বিক্রিয়ার মধ্যে তোমার হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চলে যায়, ব্যবহার হয় এবং 6 অণু করে হচ্ছে অক্সিজেন তৈরি হয়। যেহেতু হচ্ছে এভাবে 6 অণু তৈরি হইতেছে, 6 অণু হইতেছে হচ্ছে আবার কি হইতেছে, তোমার কার্বন ডাইঅক্সাইড তোমার বিলুপ্ত হয়ে যেতেছে বা নষ্ট হয়ে যেতেছে। এভাবে তাহলে কি হয়, পরিবেশের জন্য তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ক্ষতিকর, অক্সিজেন উপকারী, তাইলে ওটা হচ্ছে ভালো। ওকে, তাহলে দেখো এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, হ্যাঁ একটু গুছায়া লিখতে হবে। হ্যাঁ, যে পরীক্ষাতে তোমাকে কি চাইছে ওইটা বুঝে ওই অনুসারে তোমাকে এই জিনিসগুলো অ্যাপ্রোচ করতে হবে। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট কিভাবে একে অপরের উপরে নির্ভরশীল তা ব্যাখ্যা করো। তাহলে তখন তোমাকে এটা হচ্ছে করতে হবে যে ফার্স্টে তুমি প্লাস্টিক দিয়ে বা ক্লোরোপ্লাস্ট দিয়ে শুরু করলা, যে ক্লোরোপ্লাস্টে তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ হয়। তারপর সালোক সংশ্লেষণ একটা সংজ্ঞাটা দিলা যে সালোক সংশ্লেষণ কি, তারপর বিক্রিয়াটা লিখে দিলা। তারপর তুমি বলবা যে অতএব আমরা দেখতে পাই ক্লোরোপ্লাস্টে যে সালোক সংশ্লেষণ হয় সেখানে ক্লোরোপ্লাস্ট কি করে, সেখানে কার্বন ডাইঅক্সাইড নেয়, সেখানে পানি নেয় এবং উৎপাদনে সে কি তৈরি করতেছে, তোমার তৈরি করতেছে হচ্ছে অক্সিজেন তৈরি করতেছে, আর কি তৈরি করতেছে, পানি তৈরি করতেছে, এই তো শর্করা তৈরি করতেছে এটা। তারপর মাইটোকন্ড্রিয়ার কথা বলা, যে মাইটোকন্ড্রিয়াতে কি হয়, সমাজ শোষণ হয়, সমাজ শোষণে কি অক্সিজেনের উপস্থিতিতে এই কাজ হয়। ঠিক আছে, সংজ্ঞা বলে ফেললে, বিক্রিয়াটা লিখে ফেলে এবং আমরা তখন কি দেখবো, যে জিনিসগুলা তোমার শ্বসনে তৈরি হয়েছিল, যেমন কি কার্বন শ্বসনে কি তৈরি হয়েছিল তোমার, সরি, যে জিনিসগুলা সালোক সংশ্লেষণে তৈরি হয়েছিল, যেমন কি তোমার শর্করা, তারপর হচ্ছে কি তোমার অক্সিজেন, ওইগুলাই মাইটোকন্ড্রিয়া ইউজ করে আবার কি বানাইতেছে কার্বন ডাইঅক্সাইড বানাইতেছে, পানি বানাইতেছে। আবার এই জিনিসগুলো ইউজ করে কি হয় আবার বলো তো দেখি, সালোক সংশ্লেষণ হয়। তাহলে এইভাবে কি হইতেছে, জিনিসের চক্রাকারে চলতেছে। এই কারণে তোমার হচ্ছে কি এরা একে অপরের উপর নির্ভরশীল। এই তো হয়ে গেল। তারপর চলে আসা হচ্ছে নিউক্লিয়াসের ভূমিকা। নিউক্লিয়াসে কি বলা হয়, কোষ কেন্দ্রিকা বলা হয়। ঠিক আছে, নিউক্লিয়াসকে কি বলা হয় বলো দেখি, কোষ কেন্দ্রিকা বা কোষের হচ্ছে সেন্টার বলতে পারো। তাহলে সেই করে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাইলে দেখো এখান থেকে তুমি হচ্ছে বলবা যেটা নিউক্লিয়াসের কি কি থাকে, নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম থাকে, সবগুলোর কথা বললা। ক্রোমোজোমের কথার মধ্যে যদি চলে আসে এরপর তুমি কি বলবা, ক্রোমোজোমের মধ্যে কি থাকে, যে ডিএনএ থাকে, জিন থাকে। তারপর যারা বুদ্ধিমান তারা কি করে বলো দেখি, তারা হচ্ছে চলে যাবে ওই যে 12 নাম্বার চ্যাপ্টারে। ওই 12 নাম্বার চ্যাপ্টারে গিয়ে ওরা কিন্তু হচ্ছে ওইখানে সুন্দর একটা জিনিস ছিল, যে জিন কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তোমার হচ্ছে ডিএনএ থেকে কি হয়, জিনের ডিএনএ থেকে কি হয়, আরএনএ হয়, আরএনএ থেকে কি হয় বলো দেখি হচ্ছে প্রোটিন হয়, প্রোটিনকে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তারপর বলবে যে এভাবেই
কি করে, যেহেতু জিন বা ডিএনএটা কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যেই থাকে, তাহলে এইভাবে নিউক্লিয়াস কি করে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কথা বুঝতে পারছো? তাইলে এইভাবে তোমাকে যেটা বললাম, এই বর্ণনামূলক প্রশ্ন যখন আসবে, তখন যেহেতু অ্যান্সারটা, ভাই তুমি একটা জিনিস মাথায় রাখবা, যখন মাইটোকন্ড্রিয়ার গঠন তোমার পরীক্ষাতে আসছে, মাইটোকন্ড্রিয়ার গঠন অলরেডি তোমার হচ্ছে বইয়ের দেওয়া আছে, তো টিচার কিন্তু ওইটা রেফারেন্স ধরেই তোমাকে হচ্ছে নাম্বার দিবে। ধরো বইয়ের মধ্যে আছে 5টা পয়েন্ট, তুমি যদি এই 5টা থেকে ধরো হচ্ছে 2টা কম লিখো, তাহলে টিচার কিন্তু নাম্বার হচ্ছে কমায় দিবে। এখন দেখো এই যে কিভাবে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক একের উপর নির্ভরশীল না, ঠিক আছে, তারপর হইতেছে খাদ্য তৈরিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই যে প্লাস্টিকের অবদান, এইগুলা, ঠিক আছে, নিউক্লিয়াসের মুখ, এগুলো ডিরেক্টলি তোমার বইয়ে নাই। ডিরেক্টলি যেহেতু নাই, তোমাদের জন্য এই দিক থেকে কিন্তু ভালো, দিক থেকে খারাপ। খারাপ কি হবে, কারণ বইয়ের মধ্যে থাকলে তুমি বইয়ে যা আছে তাই পড়তে, তাই লিখতে, টিচার ফুল মার্ক দিয়ে দিত। কারণ বইয়ের মধ্যে নাই, তোমার নিজের মতো করে লিখতে হবে। তো ওইটা তুমি একভাবে লিখছো, টিচার চাইছে আরেক রকম ভাবে, তো দুজনের মধ্যে যদি হচ্ছে ম্যাচ না হয়, তাইলে কিন্তু ভাই এটা হবে না। এই কারণেই এখানে কি করতে হবে বলো তো দেখি। এই কারণেই হয়েছে এখান থেকে তুমি যেটা করবা, এই প্রশ্ন যেগুলো কমন প্রশ্ন, আগে থেকে গুছিয়ে যাবা, যে পসিবল সব রকম ওয়েতে, সব দিক থেকে যেন হচ্ছে তোমার প্রশ্নটা অ্যান্সার কি থাকে, সবচেয়ে ভালো পজিশনে থাকে। যেই দেখুক সে যেন হচ্ছে তোমার প্রশ্নের মধ্যে যেন হচ্ছে কোনো ফাঁক ফোকর খুঁজে না পায় প্রশ্নের উত্তরের মধ্যে, তুমি যেন ফুল মার্কস পাও। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এখান থেকে আমাদের নিউক্লিয়াসের এটা হচ্ছে পড়া হয়ে গেল। আচ্ছা এরপর চলে আসো টিসের কার্যাবলী ও গুরুত্ব। তাহলে এখান থেকে হচ্ছে দেখো দেখি, এখান থেকে তোমাকে কি বলছি, ওই যে তোমার সরল ইস্যুতে কি প্যারেনকেমা, কোলেনকেমা, স্ক্লেরেনকেমা, এই 3 প্রকার কোষের গঠন আর হচ্ছে কাজ। তারপর যদি বলি জটিল টিস্যু থেকে জাইলেম, ফ্লোয়েম থেকে কি হচ্ছে ট্রাকিড, ভেসেল, তারপরে থাকবে হচ্ছে সিভ কোষ, সঙ্গী কোষ। এই 4 প্রকার টিস্যুর তোমার হচ্ছে বৈশিষ্ট্য, কাজ, এগুলো হচ্ছে কি, এগুলো তোমার এখান থেকে হচ্ছে লাগবে, পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা তারপরে চলে আসো, এগুলোর মধ্যে থেকে কিন্তু আবার কি আসতে পারে, তুলনাও আসতে পারে। হ্যাঁ, এগুলোর মধ্যে থেকে তুলনাও আসতে পারে, যেমন প্যারেনকাইমার, কোলেনকাইমার তুলনা আসতে পারে। তারপর হচ্ছে ট্রাকিড ভেসেলের তুলনা আসতে পারে, ট্রাকিডের সাথে ধরো আর কি আছে ওইদিকে সিভ কোষের তুলনা আসতে পারে। তাহলে জিনিসগুলো কিন্তু এভাবেও আসতে পারে। 3 নাম্বার চ্যাপ্টারে যদি আসি, তোমাদের খুবই কি বলা যায়, ফেভারিট একটা চ্যাপ্টার, তোমাদের জন্য খুবই সহজ একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারের পড়াশোনা তোমরা সেই আগের ক্লাসগুলো থেকেই পড়ে আসতেছো। ক্লাস 8এও তোমরা হচ্ছে কোষ বিভাজন পড়ছো, এবং দেখো বিজ্ঞানে তো আর নতুন নতুন হচ্ছে একই জিনিস নতুন নতুন ভাবে তো আর প্রতিদিন হচ্ছে আবিষ্কার হয় না, তাই না? তো তোমরা ক্লাস 8-এ যা পড়ছো 9-এও মোটামুটি ঘুরে ফিরে একই জিনিস আছে, একটু বাড়ছে আর কি বিষয়গুলো। হ্যাঁ, তো এখান থেকে যদি হইতেছে বলি, তোমাদের পরীক্ষার জন্য হইতেছে হচ্ছে কি কি হচ্ছে আসতে পারে এই জায়গা থেকে। ফার্স্ট হচ্ছে তোমার এখান থেকে খেয়াল রাখতে হবে যে মাইটোসিসের হচ্ছে যে পর্যায় যেগুলো, এগুলোই হচ্ছে ধরো তোমার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে কি কি ধাপ আছে, এই ধাপের বৈশিষ্ট্যগুলো, এই ধাপের চিত্রগুলা। ঠিক আছে, মাইটোসিসের গুরুত্ব, এটাও তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার পরীক্ষাতে আসবে। আর মিওসিসের গুরুত্ব পরীক্ষাতে আসতে পারে। অ্যামাইটোসিসটা কিন্তু তোমাদের বইয়ে নাই। হ্যাঁ, অ্যামাইটোসিসটা তোমাদের ক্লাস 8-এর বইয়ে ছিল, কিন্তু এখানে দেখবে অ্যামাইটোসিসটা কিন্তু নাই। তাহলে এই যে অ্যামাইটোসিসটা, এরপরও দেখা যায় ক্লাস 8-এর বইয়ে যেহেতু ছিল, সারা আবেগের বছরে তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয়, বা আগের বছরগুলোতে দিয়ে দিত। তাই অ্যামাইটোসিসটা একটু দেখে রাখো। হ্যাঁ, আচ্ছা তাইলে এখান থেকে যদি হচ্ছে বলি মাইটোসিসের পর্যায়, গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, এই তো এগুলো হচ্ছে প্রশ্ন। এখন কথা হইতেছে এই যে মাইটোসিসের যে হচ্ছে ধাপগুলা আছে, এই ধাপগুলা কিভাবে আসবে। তাহলে দেখো এখান থেকে মেইনলি তোমার পরীক্ষাতে যেটা আসবে, যে কোনো একটা ধাপের চিত্র হচ্ছে পরীক্ষাতে দিয়ে দিবে উদ্দীপকের মধ্যে, অথবা ধাপের কোনো হচ্ছে একটা বৈশিষ্ট্য দিয়ে দিবে। যেমন ধরো উদ্দীপকে বলবে যে এক্স, ঠিক আছে, এক্স হচ্ছে কি, যে এই ধাপে ক্রোমোজোম সূচিতে মোটা এবং খাটো হয়, তাহলে এটা কি মেটাফেজ। তারপর ধরো হচ্ছে এখানে বললো, আরেকটা বললো হইতেছে এক্স ওয়াই, যে এই ধাপে কি ক্রোমোজোম VLGI আকৃতি ধারণ করে, তাহলে এটা একটা ধাপ হইতে পারে। ঠিক আছে, তো এরকম ভাবে উদ্দীপকে কোনো একটা হচ্ছে ক্লু দিয়ে দিবে, অথবা ছবিও দিয়ে দিতে পারে। ছবি দিয়ে তারপর হচ্ছে তোমাকে কি বলবে, তোমার হচ্ছে গবাক হতে বলবে যে উদ্দীপকের ধাপের, ঠিক আছে, বৈশিষ্ট্য লিখো, বা উদ্দীপকের ধাপে চিহ্নিত চিত্র অঙ্কন করো, বা বৈশিষ্ট্য চিত্র দুইটাই লিখো, অথবা উদ্দীপকের উল্লিখিত ধাপের পরবর্তী ধাপের চিত্র আঁকো বা বৈশিষ্ট্য, এটাও আসে যে পরবর্তী বা পূর্ববর্তী ধাপের বৈশিষ্ট্য বা চিত্র আঁকো। কথা বুঝতে পারছো? তাহলে এই তো, তাহলে বুঝতে পারলাম কি আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ধাপে চিত্র আঁকা শিখতে হবে এবং বৈশিষ্ট্য শিখতে হবে। তোমরা দেখবো হচ্ছে আমাদের যে ওয়ান শট ক্লাস আছে, এখন দেখবে ম্যারাথন ক্লাসও আপলোড হয়েছে। এই ওয়ান শট বা ম্যারাথন ক্লাসগুলোর মধ্যেও কিন্তু তুমি দেখতে পাবো ভাইয়া, আমরা কিন্তু হচ্ছে সুন্দর করে ইয়াগুলো হচ্ছে দিয়ে রাখছি। হ্যাঁ, আমাদের কিন্তু হচ্ছে কি বলা যায়, আমাদের এই ধাপের যে বৈশিষ্ট্য যেগুলো আছে পয়েন্ট করে তুমি কিভাবে কিভাবে মনে রাখবা, চ্যাপ্টার 3 এর ক্লাসে কিন্তু ওটা আছে। ইভেন আমাদের ড্রয়িং ওয়ান শট ক্লাসের মধ্যে কিন্তু এই ধাপে এই যে কোষ বিভাজনের যে চিত্র যেগুলো আছে, এই চিত্রগুলো কিভাবে আঁকবা না আঁকবা সবগুলো কিন্তু এখানে দেয়া আছে। হ্যাঁ, তাইলে দেখো এইগুলো এখান থেকে হয়ে গেল।
এরপরে চলো আমরা চলে যাই যে ধাপ শনাক্তকরণ ও ব্যাখ্যা। তাহলে ফার্স্টে কথা হলো বিভিন্ন ধাপের সচিত্র বর্ণনা, এটা তো হয়ে গেল, এটাও কিন্তু আমাদের বলা হয়ে গেছে যে চিত্রের উপর ভিত্তি করে নির্দিষ্ট ধাপ চিহ্নে তার বর্ণনা। উদ্দীপকে কোনো একটা চিত্র দেওয়া থাকবে বা বৈশিষ্ট্য দেওয়া থাকবে, ওই অনুসারে তোমাকে ধাপ শনাক্ত করে এরপর হচ্ছে ওইটা এর পরবর্তী বা আগের কোন ধাপের ব্যাখ্যা বর্ণনা দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে হইতেছে হচ্ছে কি তোমার এখান থেকে জানতে হবে মিওসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি হইতেছে আমি বলি যে মিওসিসের গুরুত্বের কথা যদি হইতেছে বলি, ওই তো তোমরা জানোই যে সে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ধ্রুব রাখে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে ফেলে। তো এইগুলো ধরো ভালো করে হচ্ছে বলো, তোমাদের বই দেখবে এরকম একটা চিত্রও আছে, হ্যাঁ, যে এইরকম থাকে যে হচ্ছে 2n, তারপর এখান থেকে কি হয়, এখান থেকে হয় n, এখান থেকে হয় n, তারপর এখান থেকে দেখো এখানে আবার n, আবার n, এরকম একটা চিত্র আছে না? বা মিওসিস রোডে যে কোনো প্রশ্নই আসুক, এটা গুরুত্ব আসুক, মিওসিসের বর্ণনা আসুক, অবশ্যই ভাই এই চিত্রটা এঁকে দিবা। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের বইগুলো ক্রোমোসোম দিয়ে দেওয়া, পারলে একটু হাতে সময় থাকলে ক্রোমোসোম দিয়ে এঁকে দিবা, সময় কম থাকলে ক্রোমোসোম ছাড়াই এঁকে দিবা। কথা বুঝতে পারছো? তবে এটা কিন্তু হচ্ছে দিবা। তাহলে মিওসিসের গুরুত্ব হলো, মাইটোসিসের গুরুত্ব কিন্তু ভাইয়া সেম, যে মাইটোসিসের গুরুত্ব তোমার পরীক্ষাতে হচ্ছে আসবে। দেখবা তোমাদেরকে ওই যে ওয়ান শট ক্লাসটার মধ্যে কিন্তু সুন্দর করে এটা দেখাই দিচ্ছিলাম যে দেব জানি কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, ওই ছন্দ দিয়ে তুমি কিভাবে মনে রাখতে পারো মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো সবগুলা কিন্তু এখানে দেখা দিচ্ছে। দেব জানি কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত দিয়ে কিভাবে মনে রাখবা সবকিছু কিন্তু ভাই ওইখান থেকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যদি হচ্ছে বলি এই মাইটোসিসের গুরুত্বের ভেতরে, এই গুরুত্বের ভেতরে একটা একটা সেগমেন্ট আছে মাইটোসিসের এই পার্টের মধ্যে, যেখানে হচ্ছে মাইটোসিসের থেকে কিভাবে টিউমার বা ক্যান্সার হয় এই জাতীয় কথাবার্তা নিয়ে তোমাদের বইয়ে বলা আছে। তাহলে এই যে এই জিনিসটা নিয়েও দেখা যায় অনেক সময় আলাদাভাবে ঘতে কোয়েশ্চেন আসে যে মাইটোসিস হচ্ছে অনিয়ন্ত্রিত হইলে হচ্ছে কি হইতে পারে, মাইটোসিসের সাথে টিউমার বা ক্যান্সারের কি সম্পর্ক আছে। তো ওই ক্ষেত্রে কিন্তু তোমাকে এটা হচ্ছে বলতে হবে। দেখো একটা জিনের কথা বলা আছে, যে ভাইরাসের কথা বলা আছে, এটা কিভাবে এই কাজগুলো করে এগুলো কিন্তু ফ্লো চার্ট দিয়ে সুন্দর করে হচ্ছে তোমাদেরকে একে একে পড়াইছিলাম। তাহলে ওইগুলো কিন্তু তোমার এখান থেকে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসো মাইটোসিস আর মিওসিসের তুলনা। এটা অন্যতম কমন একটা প্রশ্ন, যেটা বললো না বলা পায় না, যে বারবার বলি মাইটোসিস মিওসিস তোমরা এইগুলো পড়ো, এগুলো থেকে প্রশ্ন আসে, তোমরা এগুলো পড়ো, কিন্তু ধরো যে এবার যদি না পড়ো, যেমন মাইটোসিস মিওসিসের পার্থক্য তোমার বইয়ে নাই। হ্যাঁ, মাইটোসিস মিওসিসের পার্থক্য তোমার বইয়ে নাই, তাইলে তোমাকে এখান থেকে হচ্ছে যে জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে এরা যেহেতু বইয়ে নাই, তোমার বাসা থেকে আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে নিতে হবে যে মাইটোসিস আর মিওসিসের পার্থক্য কি কি হতে পারে। ফার্স্ট কথা, এ কোন জায়গাতে হয়, কোনটা দেহ কোষে হয়, কোনটা জনন মাতৃকোষে। দেখো মিওসিস কিন্তু জনন কোষে হয় না, জনন মাতৃকোষে হয়। এরপরে তোমার এখান থেকে হচ্ছে কি মাথায় রাখতে হবে যে কোনটাতে হচ্ছে কি হয়, যেমন মাইটোসিসে কি হইতেছে তোমার 5টা পর্যায় হইতেছে, মিওসিস হচ্ছে 2টা ধাপ হয়, মিওসিস মিওসিস 1 হইতেছে, মিওসিস 2 হইতেছে। তারপরে হচ্ছে দেখো মাইটোসিসের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে হ্রাস পায়, হ্রাস পায় না, মিওসিস হচ্ছে হ্রাস পায়। তো এরকম তুমি দেখবো হচ্ছে এইভাবে ধরে 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 অনেকগুলো পার্থক্য চাইলেই তুমি হচ্ছে বের করে ফেলতে পারবা। যদি না বের করতে পারো, চ্যাট জিপিটিতে বলো যে আমি ক্লাস 9 মানে পার্থক্য লিখে দেবে, চ্যাট জিপি লিখে দিবে। না বলো গুগলে সার্চ করে দেবো, অনেক পার্থক্য আসবে। তোমার গাইড বই কিনে থাকলে গাইড বই দেখো, অনেক পার্থক্য আছে। তাহলে এখান থেকে পার্থক্যগুলো পড়ে ফেলবা। হ্যাঁ, তাহলে এইভাবে যদি পড়ো তাহলে কিন্তু হচ্ছে বলা যায় যে তোমার এই টপিকগুলো হচ্ছে হয়ে গেল, পড়া হয়ে গেল। এখন আমরা চলে আসি হচ্ছে কোথায়, আমাদের 4 নাম্বার চ্যাপ্টারে। 4 নাম্বার চ্যাপ্টারে যদি হইতেছে আসি, দেখো এখানে টপিক হচ্ছে ভাই মেইনলি কি, মেইনলি হচ্ছে সালোক সংশ্লেষণ আর শ্বসন। সালোক সংশ্লেষণ থেকে তুমি ধরে রাখতে পারো যে তোমার এই আলোক নির্ভর পর্যায়টা পরীক্ষাতে আসবে। আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষটাও দিতে পারে। আলোক নির্ভরে মেইনলি হচ্ছে 3টা জিনিস হয়, আমরা কিন্তু পড়ছিলাম যে ফটোলাইসিস হয়, ঠিক আছে, ফটোফসফোরাইলেশন হয়, আর এনএডিপি বিজারণ হয়। তাহলে এই 3টে জিনিস এখানে ধরো হচ্ছে আমরা জানি অলরেডি। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয়, যে C3 বা C4 চক্র থাকে, এখানে ওদের হচ্ছে পার্থক্য বা তুলনা, ওইটা থেকে ধরো হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তাহলে এই দুটো জিনিস হচ্ছে ধরো বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা কম ইম্পর্টেন্ট হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাবগুলো, ওইগুলো ধরো একবার হচ্ছে পড়লেই, একবার রিডিং দিয়ে রাখলেই হয়। আর একটা হচ্ছে কি, এই যে দেখো যে সবাত শোষণ, এদের হচ্ছে ফ্লো চার্ট আর শক্তির হিসাব। ঠিক আছে, সবাত শোষণের যে ফ্লো চার্ট আর হচ্ছে কি বললাম যে শক্তির হিসাব, এগুলো হচ্ছে লাগবে। তোমাদের বই খুললেই দেখবা যে হচ্ছে একটা ফ্লো চার্ট আছে সবাত শোষণে, যে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়ে কি হয়, পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, তারপর হচ্ছে এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয়, ওটা থেকে কি হয়, অ্যাসিটাইল কোএ সৃষ্টি হয়, এই যে জিনিসগুলা। ঠিক আছে, এই জিনিসগুলা তুমি দেখবে একটা ফ্লো চার্টে দেওয়া আছে, এই ফ্লো চার্টটা লাগবে। আর ওইটার পরে দেখবে হচ্ছে একটা এটিপির হিসাবের একটা চার্ট আছে, যে কোন ধাপে কতগুলো এটিপি তৈরি হয়, ওটাও তোমার এখান থেকে লাগবে। একটু কম আসে পরীক্ষাতে অবাধ শোষণ, আর একটু কম আসে সালোক সংশ্লেষণ আর শ্বসনের গুরুত্ব বা পার্থক্য। হ্যাঁ, তাহলে এই হয়ে যাচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের সামারি করা ভার্সন। এখন আমরা চলে আসি যে এখানে
আমাদের হচ্ছে যে প্রক্রিয়া বর্ণনা যেটা বললাম যে হচ্ছে তোমার এখান থেকে কি আসবে যে তোমার ফটোলাইসিস এবং ঠিক আছে ফটোফসফোরাইলেশন এর বর্ণনা দিতে হবে ওই যে যেটা বলছিলাম যে আলোক নির্ভর পর্যায়ের বর্ণনাগুলো এখানে দিয়ে দিতে হবে। আবার আলোক নিরপেক্ষের মধ্যে হচ্ছে কি আছে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে শর্করা তৈরি হয় যে C3 বা C4 চক্র এটা এখানে তোমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর চলো আমরা চলে আসি C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু তোমাকে বলছিলাম যে পরীক্ষাতে আসবে, একটু আগেই কিন্তু এটা বলে আসছে আগের স্লাইডে। C3 আর C4 উদ্ভিদের মধ্যে পার্থক্যটা পরীক্ষাতে হচ্ছে খুবই কমন, খুবই কমন, খুবই কমন। হ্যাঁ, আচ্ছা তারপর চলে আসো সবাত শোষণ। সবাত শোষণে কি করতে হবে, যে ধাপ যেগুলো আছে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র, এই প্রত্যেকটা ধাপের তোমাকে কি করতে হবে, বর্ণনা জানতে হবে, ফ্লোচার্টটা দেখতে হবে এবং কি এটিপির হিসাবটা জানতে হবে। হ্যাঁ, আচ্ছা তারপর চলো আমরা যদি সামনের দিকে যাই, যেটা বললাম বারবার বলতেছি এটিপির হিসাব জানতে হবে। এটিপির হিসাবে একটা চার্টে আছে এবং সাথে পুরো চার্টটা একসাথে চাওয়া হয়। ঠিক আছে, তাহলে এটিপির হিসাব এখান থেকে হচ্ছে হয়ে গেল। তারপরে চলে আসো অবাত শোষণ বা গাজন। এটা একবার হচ্ছে একটু রিডিং করে ভালো করে হচ্ছে রাখবা, কারণ মাঝে মাঝে কপাল খারাপ হলে দেখা যায় এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। আচ্ছা এরপরে চলো এখান থেকে হচ্ছে আমরা চলে আসি ঘয়ের প্রশ্ন। তাইলে হচ্ছে যে এই দুইটা প্রক্রিয়ার আন্তঃনির্ভরশীল, একটু আমরা বলছিলাম না যে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড কি এক অপরের উপর নির্ভরশীল। এখানে বিষয়টা হচ্ছে যে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণের শোষণ এক অপরের উপর নির্ভরশীল। তাহলে এটা ধরো হচ্ছে একটু চিন্তা ভাবনা করে ধরো হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে পয়েন্টগুলা করে হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা এটিপি কেন জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়, এটা ধরো হচ্ছে এগুলো হচ্ছে বাচ্চাকালের প্রশ্ন, এগুলো নতুন করে শেখানোর নাই। তবে এটা দেখা যায় হচ্ছে মানে তোমার প্রয়োগ থেকে অনুধাবনে দেখা যায় এই প্রশ্নটা হচ্ছে বেশি আসে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রভাবকের হইতেছে এই যে বিশ্লেষণ, সালোক সংশ্লেষণ বা শ্বসন যদি ব্যাহত হয় তাইলে কি হবে। তাহলে তোমাকে মেইনলি এখান থেকে যেটা জানতে চাইছে সালোক সংশ্লেষণের গুরুত্ব জানতে চাইছে, শ্বসনের গুরুত্ব জানতে চাইছে। তোমাদের বইয়ে দেবে সুন্দর করে সালোক সংশ্লেষণের গুরুত্ব দেওয়া আছে, তবে এগুলো প্যারা করে এগুলোর পয়েন্টে হচ্ছে নিয়ে ফেলবা। সেম কথা কিন্তু হচ্ছে কোথায়, হ্যাঁ শ্বসনের ক্ষেত্রেও। হ্যাঁ, শ্বসনের ক্ষেত্রেও কি হবে তুমি দেখবে হচ্ছে বইয়ে অনেক কথা বলা আছে, এগুলো হচ্ছে পয়েন্ট করে ফেলবা। তাইলে এই যে যেটা বললাম না যে হচ্ছে এইগুলা সালোক সংশ্লেষণ শ্বসন ব্যাহত হলে জীবিতে কি কি বিপর্যয় ঘটবে, তাইলে ধরো হচ্ছে ওটা ইজিলি তুমি এভাবে লিখে ফেলতে পারবা। যে গুরুত্বগুলো আছে এই গুরুত্বগুলো লিখবা, সালোক সংশ্লেষণের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব। এরপরে বলবে যদি সালোক সংশ্লেষণ না হয় তাহলে এই কাজগুলো হবে না, তাহলে হচ্ছে অনেক সমস্যা হবে। শ্বসন যদি হচ্ছে না হয় তাহলে এই কাজগুলো হবে না, তাহলে অনেক সমস্যা হবে। কথা বুঝতে পারছো? তাহলে ধরো এখান থেকে এটা হয়ে গেল। এরপর চলে আসো যে পরিবেশ রক্ষায় সালোক সংশ্লেষণের ভূমিকা। ঠিক আছে, শ্বসনের ভূমিকা তো পরিবেশ রক্ষা এরকম থাকবে না। এই তো তো এইগুলা ধরো যে সালোক সংশ্লেষণের গুরুত্ব সেম, জাস্ট পয়েন্ট করে হচ্ছে এগুলো লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা তারপর চলো আমরা চলে আসি আমাদের এর পরের চ্যাপ্টার 11 নম্বর চ্যাপ্টার। 11 নম্বর চ্যাপ্টারে যদি আসি, দেখো এই চ্যাপ্টার তোমাদের হচ্ছে এরকম পুরোটা নাই। শুরুতে উদ্ভিদ প্রজনন পার্ট যেটা আছে এটা তোমাদের পরীক্ষাতে আছে, লাস্টে প্রাণী প্রজননের যে পার্টটা আছে ওইটা কিন্তু হচ্ছে তোমাদের তেমন একটা হচ্ছে নাই পরীক্ষাতে। হ্যাঁ, আচ্ছা এখন এখান থেকে তোমাকে মেইনলি যে জিনিসটা হচ্ছে খেয়াল রাখা লাগবে, আমি জানি না তোমরা কেন জানি হচ্ছে এই চ্যাপ্টারটাতে হচ্ছে একটু প্যারা খাও যে এটা বুঝি না ওইটা বুঝি না। যারা বুঝো না তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে বলবো, এখন আসলে ওরকম নতুন করে বোঝার সময় নেই, কিন্তু যে টপিকগুলো এখানে লেখা আছে এই টপিকগুলোর কোনটাতে যদি কোনো সমস্যা থাকে ওয়ান শট ক্লাসটা করে ভাই দেখে ফেলবা, কারণ ওইটা থেকে কিন্তু হচ্ছে পরীক্ষাতে তোমার প্রশ্ন আসবে, এই কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকতে হবে। তাহলে এখান থেকে মেইনলি গতে কি প্রশ্ন আসে, বা গতে তোমার কাছে ফার্স্টে যে বলতে পারে একটা আদর্শ ফুলের চিত্র আঁকো বা বর্ণনা দাও, বা একটা পুংস্তবক বা স্ত্রীস্তবক এগুলোর বর্ণনা দাও, এই তো এই ভংশং এগুলো আসতে পারে। হ্যাঁ, বা বৃত্তি বা দলের বর্ণনা কাজ এগুলো আসতে পারে। আচ্ছা এগুলা একটু কম আসে, বেশি যেটা এখান থেকে আসে সেটা কি ভাই, সেটা হচ্ছে স্বপরাগায়ন আর পরপরাগায়ন। স্বপরাগায়ন আর পরপরাগায়ন থেকে তোমার পরীক্ষাতে কি আসবে, মেইনলি হইতেছে স্বপরাগায়নের সবগুলা বৈশিষ্ট্য, পরপরাগায়নের সবগুলা বৈশিষ্ট্য, এভাবে আসবে। আর কি আসতে পারে, স্বপরাগায়নের সুবিধাগুলো লিখো, স্বপরাগায়নের অসুবিধাগুলো লিখো। আর কি আসতে পারে, পরপরাগায়নের সুবিধাগুলো লিখো, পরপরাগায়নের অসুবিধাগুলো লিখো। হ্যাঁ, আচ্ছা আর কি আসতে পারে, স্বপরাগায়ন আর পরপরাগায়নের তুলনা করো। এই তো তো তোমাদের জন্য আমরা যেটা হচ্ছে করছিলাম, তোমরা যদি হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাসটা হচ্ছে দেখো, এই ক্লাসের ক্লাস নোটটা দেখো, এখানে দেখবে একটা স্লাইডেই আমরা স্বপরাগায়ন আর পরপরাগায়ন পাশাপাশি তুলনা করে পড়াইছিলাম। ওই একটা স্লাইড যদি পড়ো তোমার এখান থেকে সব এমসিকিউ কমন পড়ে, সব হচ্ছে সৃজনশীলের সব প্রশ্ন তুমি স্বপরাগায়ন পরপরাগায়ন থেকে পারবা। ঠিক আছে, এমন ভাবে পড়াইছি তুমি হচ্ছে বৈশিষ্ট্যও লিখতে পারবা, সুবিধাও লিখতে পারবা, উপকার উপকার দুইটাই লিখতে পারবা, পার্থক্যও লিখতে পারবা, কোনো সমস্যা হবে না, সবকিছুই একটা স্লাইড থেকে তুমি পারবা। তো এই কারণে এটা তুমি হচ্ছে একটু ভালো করে হচ্ছে দেখে ফেলবা। হ্যাঁ,
আচ্ছা, এরপরে তোমার এখান থেকে হচ্ছে জানতে হবে, সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে পরাগায়নের মাধ্যম। তো পরাগায়নের মাধ্যম থেকেও দেখা যায় মাঝে মাঝে প্রশ্ন চলে আসে, মেনলি এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, তবে কথা আসতে পারে। সেটা হইতেছে ধরো বায়ু পরাগে ফুলের বৈশিষ্ট্য কি কি আছে, পানি পরাগে ফুলের বৈশিষ্ট্য কি কি আছে, ঠিক আছে, পতঙ্গ পরাগে ফুলের বৈশিষ্ট্য কি কি আছে। তো তোমাদের বইয়ে দেখা যায় এই জিনিসটা যদিও ছোটখাটো একটা জিনিস, আধা পেজের একটা জিনিস, কিন্তু এইখানে প্রচুর ইনফরমেশন দেওয়া থাকে এবং তোমাদের কাছে খুবই কনফিউজিং মনে হয় যে কার গন্ধ থাকবে কার থাকবে না, ঠিক আছে, কে কে রঙিন হবে কে হবে না, কার পুংস্তবক কেমন হবে স্ত্রীস্তবক কেমন হবে, এগুলো নিয়ে যথেষ্ট ব্যাখ্যা খাও। তো তোমাদের ওই প্রবলেমটা কিন্তু আমরা এখানে সলভ করছিলাম আমাদের ওয়ান শট ক্লাসটা বা ক্লাস নোটটা যদি দেখো দেখবা ওইখানে কিন্তু হচ্ছে আমি সুন্দর করে তোমাদেরকে এটা পড়ায় দিছিলাম, যে তুমি যদি হচ্ছে এটা ওই একটা স্লাইড পড়ো, জাস্ট একটা পেজে সব চারটা একসাথে কম্পেয়ার করে পড়াইছিলাম, একবার পড়লে তুমি সব পারবা, এমসিকিউ সৃজনশীলের সব কিছু তুমি হচ্ছে পেরে যাবা, জাস্ট একবার যদি হচ্ছে দেখো। তাই কারো যদি কোনো কনফিউশন থাকে এটা কিন্তু হচ্ছে পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে চলে আসো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই তোমাকে যে জিনিসটা হচ্ছে করতে হবে সেটা হলো এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি তোমাদের বইগুলো প্যারা করে লিখা, প্যারা করে লিখার পাশাপাশি তুমি যদি একটু ফ্লো চার্ট করে লিখো তাহলে কিন্তু তোমার নাম্বার অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে কিন্তু তোমার নাম্বার কি হবে, একদম অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে তোমাকে এটা কিন্তু হচ্ছে করতে হবে যে এই জিনিসটা একটু হচ্ছে ফ্লো চার্ট করে লিখবা। ফ্লো চার্ট করার জিনিসটা তুমি কোথায় পাবা, ফ্লো চার্ট কই পাবা, আমাদের ক্লাস নোটটার মধ্যে পাবা। এটা কিন্তু আমাদের ওয়ান শট ক্লাস আমরা পড়াইছিলাম, ওই ক্লাস নোটের মধ্যে কিন্তু আছে, জাস্ট ফ্লো চার্টটা দেখে নাও। পোলাপান তোমরা যেটা করবে আর কি, তোমাদের হচ্ছে এখন অনেকগুলা টপিকেই ঠিক আছে কনফিউশন থাকে, কারণ দেখা দেখা যায় কি 1-1.5 মাস আগে বায়োলজি পড়ছিল, অনেকে অনেক কিছু ভুলে গেছো, অনেকগুলো জিনিসে ঝামেলা লাগতে পারে। তো যেটা করবা যে যে জিনিসটা দরকার সেটাই জাস্ট হচ্ছে ওয়ান শট থেকে টেনে একটু দেখে ফেলবা, আমাদের ম্যারাথন ক্লাসের জাস্ট পেপারটা দেখে ফেলবা, ক্লাস নোটটা ডাউনলোড করে ফেলবা, তাইলেই ভাইয়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাইলে দেখো আমাদের এখান থেকে স্ট্রি গ্যামেটোফাইট পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, ভালো কথা। এদের চিত্র আঁকাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে চিত্র আঁকার জন্য তুমি হচ্ছে কি করবে, আমাদের হচ্ছে চিত্র আঁকার যে ওয়ান শট ক্লাস যেটা আছে ওটা কিন্তু হচ্ছে দিয়ে দিবা। চিত্র আঁকার যে হচ্ছে ওয়ান শট ক্লাস যেটা আছে ওটা হচ্ছে ওইখান থেকে হচ্ছে দেখে ফেলবা, দেখবে তুমি পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ট্রি গ্যামেটোফাইটের উৎপত্তি সব একদম চোখ বন্ধ করে রাখতে পারতেছো। নিষেক থেকে দেখা যায় কোয়েশ্চেন আসে কিন্তু একটু কম আসে। নিষেক থেকে দেখা যায় হচ্ছে ওই যে ত্রিমিলন আসতে পারে পরীক্ষাতে, দ্বি নিষেক কি এগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। এবং নিষেকের পরে যে তোমার হচ্ছে ওই যে দেখছো না যে হচ্ছে তোমার এপিক্যাল সেল হয়, ওটা থেকে হচ্ছে ভ্রূণ তৈরি হয়, এই যে যে জিনিসগুলো আছে না, যে কিভাবে বীজটা মানে হচ্ছে ডিম্বকটা বীজে পরিণত হয়, কিভাবে হচ্ছে তোমার ফলে পরিণত হয় ফুলটা, এই জাতীয় কিছু জিনিসপত্র আসতে পারে। তো এটাও দেখবে তোমাদের বইয়ে যেভাবে বলা আছে তোমরা দেখা যায় খুব একটা বুঝো না, তোমাদেরকে কিন্তু হচ্ছে ওই ক্লাসের মধ্যে স্লাইড ওটা সুন্দর করে ধরে ধরে একে একে বুঝাইছি এবং কনসেপ্ট ক্লিয়ার করে দিছি। তো এবং ফ্লো চার্টও কিন্তু এঁকে দিছিলাম, তো এটার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট হবে ফ্লো চার্টটা হচ্ছে দেখে ফেলা, দেখবে ভাইয়া তুমি সব কিছু তখন এখান থেকে পারতেছো। হ্যাঁ, আচ্ছা, তাইলে দেখো এখানে যদি বলি এই যে এই কথাগুলো এখানে বলা আছে যে সব পরাগায়ন পরপরাগের বর্ণনা চাবে, বিভিন্ন মাধ্যমে পরাগায়নের জন্য ফুলের কি কি বৈশিষ্ট্য চেঞ্জ হয় এগুলা। তাহলে এগুলো তো বলছি কিভাবে কিভাবে আসবে। পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের হচ্ছে এগুলো সচিত্র বর্ণনা চাবে, তো বর্ণনা তোমাদেরকে বলে ফেলছি। তারপর কি বলছি, নিষেক থেকে দ্বি নিষেক আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে কিভাবে হচ্ছে ফুল হয় ফল হয়, কিভাবে বীজ হয়, এগুলোও কিন্তু পরীক্ষাতে আসবে। হ্যাঁ, তাহলে এগুলো এখানে পড়তে হবে। তারপর দেখো পরপরাগায়ন বর্ণনাম স্বপরাগায়ন, এটাও কিন্তু তোমাকে বলছি যে তোমার হচ্ছে দুইটার তুলনা আসবে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা, এগুলাকে নিয়ে কিন্তু তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো পুরো জিনিসটা কিন্তু তোমাদের মাস্টার ক্লাসে পড়ানো হয়েছিল। ওকে, আচ্ছা, এরপরে ভাইয়া চলে আসো তোমাদের হচ্ছে 12 নম্বর চ্যাপ্টারে। 12 নম্বর চ্যাপ্টারে যদি হচ্ছে বলি এখানে ইম্পর্টেন্ট টপিক হয়ে যাচ্ছে এগুলা। চ্যাপ্টারের শুরু থেকে আসে হচ্ছে কি তোমার ডিএনএ। তাহলে ডিএনএ এর গঠনটা তোমার পরীক্ষার জন্য খুবই কমন একটা প্রশ্ন, ঠিক আছে, যে ডিএনএ এর হচ্ছে তোমার সেই কি বলা যায় রাসায়নিক গঠন ভৌত গঠন, দুইটা ছবি আছে, দুইটা ছবি তোমাদের পরীক্ষাতে আসবে, গঠনটা জানতে হয়। মেন্ডেলের পরীক্ষার কথা যদি হচ্ছে বলি, তোমার এখান থেকে হচ্ছে মাথায় রাখতে হবে মেন্ডেলের পরীক্ষা থেকে আসবে, তুমি হচ্ছে খুবই ইজিলি হচ্ছে যেটা পেয়ে যাবা, ওই যে তোমার হচ্ছে লম্বা খাটো যে চার্ট তোমার হচ্ছে কমপ্লিট করা লাগে, ঠিক আছে, যে হচ্ছে অনুপাত কত হবে, এই জাতীয় প্রশ্নগুলো খুবই কমন আসে। তবে একটা ভয়ের বিষয় হইতেছে শুধুমাত্র যে মেন্ডেলের সূত্র ডিরেক্টলি তোমার পরীক্ষাতে আসবে ওটা এরকম না। এখন দেখবে হচ্ছে লাল ফুল, সাদা ফুল, এইরকম বিভিন্ন ফুলের ক্রস করায়, পরে ফুলের কালার কি হবে এগুলো করতে দেয়। তো এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, কারো যদি হচ্ছে বলবো যদি কনফিউশন থাকে ক্লাস থেকে হচ্ছে এই পার্টটা কনফিউশন ক্লিয়ার করে ফেলবা। কারণ যদি তোমার যতই কনফিউশন থাকুক, তোমার হচ্ছে যদি তুমি মানে তুমি যতই পারো কনফিউশন যদি থাকে এই জায়গাগুলোতে, তুমি এটার অ্যান্সার করতে পারবে না। এটা বললাম না, শুধু এখন যে লম্বা খাটো মটরশুঁটি দিয়ে পরীক্ষাতে প্রশ্ন সেরকম বাইরে থেকেও আসে। তাই অবশ্যই অবশ্যই এটার কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবা।
ডিএনএ টেস্ট থেকে দেখা যায় মাঝে মধ্যে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে মাঝে মাঝে পরীক্ষাতে প্রশ্ন আসার জন্য তোমাদেরকে আমি যেটা করছিলাম, তোমাদের ডিএনএ টেস্টে A to Z ধরে ধরে পড়াইছি। এখানে তোমাদের হচ্ছে একটু জটিল, একটু কঠিন কিছু দেখা যায় টার্ম থাকে ডিএনএ টেস্ট নিয়ে, ওই সবগুলো জিনিস কিন্তু এখান থেকে তোমাদেরকে ধরে ধরে এটা হচ্ছে সলভ করে দিছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসো ক্রোমোজোম ও লিঙ্গ নির্ধারণ। ক্রোমোজোম ও লিঙ্গ নির্ধারণ, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে খুবই কমন একটা প্রশ্ন, যেটা তোমাদের বাচ্চাকাল থেকে তোমরা জানো, পরীক্ষাতে আসে। বলবে অমুক আর অমুকের বিয়ে হয়েছে, এখন বাচ্চা কাচ্চা সবগুলো মেয়ে হইতেছে, এই কারণে কি হয়েছে, অমুককে তার হচ্ছে কি শাশুড়ি দেখতে পারে না, পাড়ার প্রতিবেশী আত্মীয়স্বজন কেউ দেখতে পারে না, কারণ কি মা হচ্ছে ছেলে দিতে পারতেছে না। তাহলে এখানে কার দোষ, বাবার দোষ নাকি মায়ের দোষ, এরকম একটা প্রশ্ন তোমাকে দিবে, খুবই কমন একটা প্রশ্ন। তাহলে এটা তোমাকে অবশ্যই অবশ্যই পারতে হবে। বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, এগুলোও ধরো হচ্ছে খুবই কমন প্রশ্ন। এখান থেকে ওই ইজি প্রশ্নগুলাই আসবে, যে হচ্ছে অমুক হচ্ছে বাহক বা আক্রান্ত বা বর্ণান্ধ। ঠিক আছে, বর্ণান্ধ তো আর বাহক হয় না, আক্রান্ত বাবা মা আর কি ধরো বাহক হয়, বাবা তো আর বাহক হইতে পারে না। আর যদি থ্যালাসেমিয়া, এটা যেহেতু অটোজোমাল ডিজিজ, তাহলে এখানে কি হবে, আক্রান্ত বাহক বা সুস্থ। তো এগুলো তোমার কম্বিনেশন করে দিবে, দিয়ে তোমাকে কি বলবে, যে এগুলোর মধ্যে থেকে কে হচ্ছে ধরো তোমার বাহক হবে, বা কে তোমার হচ্ছে সন্তানগুলা কতগুলো আক্রান্ত হবে, বাহক হবে, কতগুলো সুস্থ হবে, এগুলো একটা পার্সেন্টেজ করতে বলবে। তো এগুলো আশা করি তোমরা পারবা। আর ডারউইনের তত্ত্ব তো হচ্ছে সোজা জিনিস, এটা তো ধরো নতুন করে তোমাদের কিছু পড়ে নাই। বিশেষ করে ডারউইনের তত্ত্ব থেকে ভালো করে যেটা পড়বা, সেটা হচ্ছে দেখবো যে সংগ্রাম, 3 প্রকার সংগ্রামের কথা বলা আছে, ওই 3 প্রকারের সংগ্রামের ব্যাপারটা ভালো করে পড়বা। হ্যাঁ, তাহলে দেখো ডিএনএ এর গঠন ও কাজ, এখান থেকে কি কি প্রশ্ন আসবে কিন্তু আমরা বলে ফেলছি, যে এখান থেকে হচ্ছে মেনলি ডিএনএ এর গঠনটা হচ্ছে আসবে, চিত্র আঁকতে হবে এবং চিত্র ধরে ধরে গঠনের সবগুলা পার্টি তোমাকে লিখে দিতে হবে। থ্যালাসেমিয়া বর্ণান্ধতা থেকে কি কি প্রশ্ন আসবে কিন্তু বলে ফেলছি। উদ্দীপকে বলবে অমুক আর অমুকের বিয়ে হয়েছে, এরপর বলবে সে কি আক্রান্ত কিনা, বাহক কিনা, বর্ণান্ধ বা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা নাকি সুস্থ, এবং লাস্টে হচ্ছে বলবে তাহলে বাচ্চা কাচ্চাদের কন্ডিশন কি হবে। হ্যাঁ, তাহলে এটা তোমার এখান থেকে হচ্ছে জানতে হবে। লিঙ্গ নির্ধারণ কিভাবে আসবে এটা তোমাদেরকে পড়ায় ফেলছি, ঠিক আছে। তারপর হচ্ছে যে মেন্ডেলের সূত্র, এটাও কিন্তু তোমাদেরকে পড়ায় ফেলছি, বলছি কিন্তু কি মেন্ডেলের সূত্র এখন শুধুমাত্র ওই ওই লম্বা খাটোর বাইরেও কিন্তু এখন প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে আসো এই যে তোমার হচ্ছে এই যে কিভাবে এই থ্যালাসেমিয়া বর্ণাঢ্য যায়, এই রিলেটেড প্রশ্ন ছিল। আচ্ছা, এবার চলে আসো জীবের টিকে থাকা ও বিবর্তন। তো বিবর্তন থেকে তো হচ্ছে বলছি বিবর্তনের 6টা ধাপ আছে, তুমি ঠান্ডা মুখস্থ করে ফেলবা। মেন্ডেল সরি ডারউইন হচ্ছে যে 6টা পার্টির কথা বলে গেছিল, ওগুলো ভালো করে পড়বা। বিশেষ করে কি বলছি, কোনটা হচ্ছে দেখা যায় অন্যান্য প্রশ্ন চলে আসে, সেটা কি বলো তো দেখি ভাই, সেটা হইলো তোমার সংগ্রাম। ঠিক আছে, অন্তঃপ্রজাতিক, আন্তঃপ্রজাতিক, পরিবেশের সাথে সংগ্রাম, এই জিনিসগুলো ভালো করে পড়ে ফেলবা। এবং দেখা যায় এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এটা তো হচ্ছে আসেই পরীক্ষাতে মাঝে মধ্যে, তো দেখা যায় মাঝে মধ্যে চলে আসে ডিএনএ আর এর তুলনা আসে, ডিএনএ আর এর তুলনা পার্থক্য, এইটা কি করবা, তোমাদের বই তো যেহেতু ডিরেক্টলি নেই, তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া, এটা তোমাকে হচ্ছে সুন্দর করে একটা গাইড বই দেখে হচ্ছে পড়ে ফেলতে হবে, বা চ্যাটজিপিটি দেখে একটা পার্থক্য লিখে ফেলো, বা গুগল থেকে লিখে ফেলো, যেমনি হোক লিখো আর কি। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের 13 নম্বর চ্যাপ্টার। 13 নম্বর চ্যাপ্টার থেকে যদি বলি, বা আমাদের এখানে কি কোয়েশ্চেন আছে, ফার্স্টে বাস্তুতন্ত্রের উপাদানের বর্ণনা। তাহলে বাস্তুতন্ত্রের উপাদানের বর্ণনার মধ্যে কি আছে, যে উৎপাদক, বিয়োজক, খাদক, ঠিক আছে, উৎপাদক, খাদক, বিয়োজক, এদের সবার বর্ণনা। ঠিক আছে, কে কে উৎপাদক, কে প্রথম শ্রেণী খাদক, কে দ্বিতীয় শ্রেণী খাদক, সব কিছু তোমাকে ডিটেলস জানতে হবে, এবং হচ্ছে ছবি আঁকা হচ্ছে শিখতে হবে। এখন কোনটার ছবি আঁকা শিখবা, একক বাস্তুতন্ত্র হিসেবে তোমাদের বই শুধুমাত্র পুকুরের বাস্তুতন্ত্রের কথা বলা আছে, তো পুকুরের বাস্তুতন্ত্রটা ভালো করে হচ্ছে পড়বা, আর ওটা ছবি আঁকা শিখবা, কারণ এটা খুবই কমন প্রশ্ন, পুকুরের বাস্তুতন্ত্রের ছবি আঁকা। তারপর দেখো খাদ্য জাল আর হচ্ছে খাদ্য শিকল। তাইলে দেখো খাদ্য শিকল রিলেটেড দেখো তোমাদের কতগুলো প্রকারভেদ আছে। হ্যাঁ, তাহলে ওই খাদ্য শিকল রিলেটেড যে প্রকারভেদ যেগুলো আছে, ওই প্রকারভেদ গুলো তোমাকে একটু পড়তে হবে, যে কোন প্রকারের এটা হয়তো খাদ্য শিকল এক্সাম্পল দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা হচ্ছে কোন প্রকারের খাদ্য শিকল, ব্যাখ্যা করো, বর্ণনা দাও, তাহলে তোমাকে কিন্তু এটা এখানে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তাইলে আবার এটাও বলতে পারে কয়েক প্রকারের খাদ্য শিকল দিয়ে বলবে এটা নিয়ে একটা খাদ্য জাল বানাও, বা কতগুলা, এটা খুবই কমন একটা বোর্ড প্রশ্ন, এটা কতগুলা জীবের নাম দেয়, জীবের নাম দিয়ে বলা হচ্ছে এগুলা মিলাই ঝিলে একটা খাদ্য জাল বানায় দাও। তাহলে এটা কিন্তু অবশ্যই 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 তোমার এখান থেকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, এই জিনিসগুলো পড়বা। খাদ্য জালের ব্যাপারে একটু ভালো করে দেখবা, কারণ অনেক সময় দেখা যায় হইতেছে হুটহাট এতগুলা জীব দেখে তোমার মাথা ঘুরে যাবে, যে কোনটার সাথে কোনটা শৃঙ্খল করে জাল তৈরি করবে, প্যাচ খেয়ে গেছো। তাহলে এটা এই কারণে ভালো করে দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা, শক্তির প্রবাহ, আর পরীক্ষাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি পুষ্টি প্রবাহ আর শক্তি প্রবাহ। তাহলে এটা ভালো করে হচ্ছে লাগবে। আমরা কিন্তু তোমাদেরকে এটা বারবার এই চ্যাপ্টার পড়ার সময় বলছি, যে
পুষ্টির প্রবাহ হয় কিরকম ভাইয়া, চক্রাকার, আর শক্তির প্রবাহ একমুখী। এখন এটার জন্য যেটা করবা, তোমাদের বইয়ে কিন্তু একটা ফ্লো চার্ট আছে, তোমাদের বইয়ে কি আছে ভাই, একটা ফ্লো চার্ট আছে, তাহলে ওই ফ্লো চার্টটা কিন্তু এখান থেকে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, ওই শক্তির প্রবাহ পুষ্টির প্রবাহের জন্য ওই ফ্লো চার্টটা কিন্তু এখান থেকে পড়তে হবে। আচ্ছা, তাইলে দেখো এরপরে চলে আসি মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়াতে হচ্ছে তুমি জানো যে ধনাত্মক আন্তঃক্রিয়া, ঋণাত্মক আন্তঃক্রিয়া আছে, ঠিক আছে। তো এই আন্তঃক্রিয়াগুলো একদম ঠাড়া A to Z মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো সৃজনশীলে ক বলো, খ বলো, গ বলো, ঘ বলো, সব জায়গা থেকে তোমাকে হচ্ছে হেল্প করবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে যদি হচ্ছে আমাদের এটা পড়া হয়ে থাকে, তাহলে চলো আমরা দেখি এখান থেকে কিভাবে কি কি প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো যেটা বলছি, বাস্তুতন্ত্রের উপাদান বর্ণনা, কি বলছিলাম যে পুকুরের বাস্তুতন্ত্র খুবই কমন একটা প্রশ্ন, তাহলে পুকুরের বাস্তুতন্ত্র কিন্তু তোমার পরীক্ষাতে আসবেই। ছবি আঁকাটা শিখতে হবে ভাইয়া, ছবি আঁকাটা এটা অবশ্যই শিখতে হবে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল, ওই যে বললাম না যে খাদ্য শৃঙ্খল একটা দিয়ে বলবে, যেমন খাদ্য শৃঙ্খলের বর্ণনা দাও, হ্যাঁ, বা হচ্ছে খাদ্য জাল কি বলবে, কতগুলা জীব দিবে, কতগুলা জীব দিয়ে বলবে যে এই জীবগুলো মিলে একটা খাদ্য শৃঙ্খল বানায়া দেখাও বা খাদ্য জাল বানায়া দেখাও। ওকে, তাহলে শক্তির প্রবাহ কিভাবে একমুখী হয়, ঠিক আছে, পুষ্টির প্রবাহ কিভাবে বহুমুখী হয়, এটা হচ্ছে তোমার লাগবে। হ্যাঁ, তাহলে দেখো এইগুলো কিন্তু আমরা বুঝলাম যে কিভাবে আসতেছে। মিথস্ক্রিয়া, যে ইন্টারেকশন, ধনাত্মক আন্তঃক্রিয়া, ঋণাত্মক আন্তঃক্রিয়া, তাহলে যেটা বলছি এগুলো কিন্তু সবগুলো সৃজনশীল আসবে, খুবই ইম্পর্টেন্ট। এই আন্তঃক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য লাগবে। আচ্ছা, মাঝে মধ্যে দেখা যায় ওই যে ধরো হচ্ছে তোমার চিত্র দিয়ে পরীক্ষা দেয়, ওই যে নোডিউল, যে রাইজোবিয়াম, শিমের মূলের মধ্যে হচ্ছে নোডিউল তৈরি করে রাইজোবিয়াম, ঠিক আছে, এইরকম। তারপর ধরো হচ্ছে যে শক্তি পিরামিড, এটা ধরো খুবই কমন একটা প্রশ্ন, তোমাদের হচ্ছে তো এটা ছিল না, শর্ট সিলেবাসে, কিন্তু 5 নাম্বার চ্যাপ্টারে ছিল খাদ্য পিরামিড, আর এখানে আছে শক্তি পিরামিড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে হচ্ছে চিত্র বিশ্লেষণ করে এগুলো হচ্ছে তোমার জানতে হবে, যে আর কি বললাম, পুকুরের বাস্তুতন্ত্রের চিত্র অঙ্কন আসবে সে, তেমনি ভাবে শক্তি পিরামিডও আসার ভালো চান্স আছে, এটা ভালো করে এখান থেকে পড়ে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিশ্লেষণ, তাহলে এটা এখানে ধরো বাস্তুতন্ত্রের মধ্যে ভারসাম্য বিশ্লেষণ বলতে কি, তোমার এই যে দেখো খাদ্য শৃঙ্খলের একটা সদস্যকে হচ্ছে যদি হচ্ছে আমরা মেরে ফেলা হয়, তাহলে কি কি চেঞ্জ হবে, এটা নিয়ে আর কি কথাবার্তা হবে। একটা সদস্য যদি হচ্ছে মেরে ফেলা হয় বা সংখ্যা কমে গেলে, তাহলে দেখো এই রিলেটেড তুমি দেখবে হচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে, কোন জায়গায় শামুক কমে গেছে, ঝিনুক কমে গেছে, কোন জায়গায় হচ্ছে পেঁচা, বাজ পাখি, এগুলা কমে গেছে, ঠিক আছে। এরকম আসলে অনেকগুলা হচ্ছে তোমার পয়েন্ট আছে তোমাদের বইয়ে, ওইগুলো হচ্ছে তোমাকে সুন্দর করে লিখে দিতে হবে। তারপর দেখো শক্তির পিরামিডের গুরুত্ব, তাহলে শক্তি পিরামিডের গুরুত্ব, এগুলো ভালো করে তোমাকে পড়তে হবে। ওই যে প্রত্যেকটা লেভেলকে কি বলা হয়, ট্রফিক লেভেল বলা হয়, এক লেভেল থেকে আরেক লেভেলে গেলে কি হয়, দেখা যায় যে হচ্ছে তোমার মাত্র 10% এনার্জি পরের লেভেলে যায়, বাকি পুরো এনার্জিটাই হচ্ছে নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাকে এখান থেকে জানতে হবে। তারপর বিয়োজকের ভূমিকা, এটা তো জানোই যে বিয়োজকগুলা কি হিসেবে কাজ করে, ওরা হচ্ছে তোমার সবকিছুকে পরিবেশের সাথে মিশিয়ে দেয়, পুষ্টি প্রবাহ চক্রাকারটাই হয় মেনলি এই কারণে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো জীবের পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য, এটাই কিন্তু তোমাদেরকে একটু আগে বলছিলাম যে দেখো তোমাদের বইয়ে কতগুলা জীবের নাম দিয়ে বলছে এই কাজ করে ওই কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে আসে হচ্ছে মিউচুয়ালিজম, তাহলে এখানে দেখো যে মিউচুয়ালিজমের এই জিনিসটা যেহেতু সোজা পরীক্ষাতে মাঝে মধ্যে আসে, যেমন হচ্ছে শিম আর হচ্ছে শিম জাতীয় উদ্ভিদের মধ্যে নোডিউল আর হচ্ছে রাইজোবিয়ামের মধ্যে হচ্ছে একটা কি বলা হয়, দুজনের উপকার করে, তো এরকম হচ্ছে একটা সম্পর্ক হয় আর কি। তো শুধুমাত্র যে মিউচুয়ালিজম পড়লে হবে এরকম না, তোমাকে ধনাত্মক আর ঋণাত্মক আন্তঃক্রিয়ার সবকিছু তোমাকে এখান থেকে পড়তে হবে, যে কোনো একটা থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে দেখো পোলাপান, আমরা কিন্তু বলা যায় এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, আমাদের হচ্ছে এই পাশে স্লাইড নাই, তোমরাও আলহামদুলিল্লাহ বলতেছো। দেখো আমি যেটা হচ্ছে করতে চাইছি, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, যে কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসবে, এটা তো হচ্ছে বলে দিলেই, মানে এভাবে লিখে শিট করে দিলেই হয়, কিন্তু ওই প্রশ্নটা কিভাবে আসতে পারে এবং তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, এই ব্যাপারে হচ্ছে একটা তোমাদেরকে কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে, যখন তোমরা রিভিশন দিতেছো না, এই বিষয়গুলো মাথায় রাখবা, যেখান থেকে এভাবে প্রশ্ন আসে তাহলে আমি এভাবে পড়বো, এই প্রশ্নটা এভাবে আসলে এভাবে লিখবো, এটা মাথায় রেখে যদি তুমি হচ্ছে রিভিশন দাও, তাহলে দেখবা তোমার রিভিশনটা খুবই ভালো হবে এবং তোমার বায়োলজি পরীক্ষা একদম কোবাকুব হবে।